আচ্ছা, সো আমাদের যেই যেটা বলতেছিলাম যে আপনাদের প্রজেক্ট যেটা আছে, সো সেই প্রজেক্টটাও কিন্তু মেশিন লার্নিং এর উপরেই। সো আজকের ক্লাসে আমরা যা যা দেখাবো, যে মেশিন লার্নিং এর জেনারেল যে আইডিয়া দিব, এই আইডিয়াটা বা এই জিনিসগুলোকে একটু অবজার্ভ করা এন্ড এগুলোকে একটু মানে আজকে ক্লাসের পরে জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট। তার কারণ আজকে যেই জিনিসটা দেখাবো, ডেটা প্রি প্রসেসিং মোস্টলি, এইটা আপনাদের মানে এটার উপর আপনাদের মোটামুটি ভালোই মার্ক আছে প্রজেক্টে। সো সো আপনাদের এই যে ডেটা প্রি প্রসেসিং এর যে পার্টটা, এই পার্টটাতে দেখা যায় বা মোস্টলি দেখা যায় যে আপনাদের টোটাল তিনটা পার্ট রাখি আমরা মেশিন লার্নিং প্রজেক্টটাতে। একটা থাকে ডেটা প্রি প্রসেসিং, একটা থাকে মডেল ট্রেনিং, আর একটা থাকে কি আপনার ইভ্যালুয়েশন। সো মডেল ট্রেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন এখানে আপনাদের কাজও খুব একটা বেশি নাই, মোস্টলি আপনারা ফাংশন কল করেই তারপরে এই মডেল ট্রেনিং আর ইভ্যালুয়েশনটা করে ফেলবেন। ডেটা প্রি প্রসেসিংও মোস্টলি ফাংশন কল করেই করা হয়, কিন্তু আপনাদের একটু বোঝার দরকার আছে যে প্রি প্রসেসিংটা আপনার কখন কোনটা দরকার পড়বে, যেগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। Hopefully by after we have discussed about the machine learning. So আমাদের যে ফার্স্ট যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মেশিন লার্নিং। এটা নিয়ে আপনাদের থিওরিতেও কিছু থিওরিটিক্যাল স্টাডি করানো হবে, বাট ল্যাবে আমরা যে কাজটা করব সেটা হলো কি একটা মেশিন লার্নিং মডেলকে আমরা কিভাবে বিল্ড করতে পারি, এই পার্টটার উপরে বেশি ফোকাস দেব। অন দি আদার হ্যান্ড আপনাদের থিওরি ক্লাসগুলোতে দেখবেন যে আপনাদের একটা মেশিন লার্নিং মডেল কেন আমরা এইভাবেই বিল্ড করি, এই কোয়েশ্চেনসগুলোর উপরে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। বাট ইফ উই গিভ আ ব্রিফ ওভারভিউ অফ মেশিন লার্নিং, সো আমাদের অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর ডেফিনেশনস গুলো ভেরি করে। এক এক জায়গায় আপনারা এক এক রকম পাবেন, কি যেন বলে, এক এক জায়গায় আপনারা এক এক রকম ডেফিনেশন পাবেন মেশিন লার্নিং। আচ্ছা, একজন একটা মেসেজ করছে। আচ্ছা, রেকর্ড ইউজুয়ালি আমরা রেকর্ড করে নেই এই জন্য, দ্যাটস বিকজ উই ওয়ান্ট ইউ টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস। সো ক্লাসগুলোকে আমরা টাইমের মধ্যে যেহেতু নিতেছি, ক্লাস টাইমিং, সো রেকর্ডিং এর দরকারটা অ্যাকচুয়ালি পড়ে না। আর রেকর্ডিংটা আমরা করি না, এটার একটা রিজন হলো যে দেখা যায় যে রেকর্ডিং করলে খুব বেশি পার্টিসিপেশন এখানে থাকে। সো এই জন্য অ্যাকচুয়ালি ক্লাসগুলো আমরা টাইমলি নিতেছি অ্যান্ড রেকর্ডিংটা অ্যাকচুয়ালি এখানে প্রোভাইড করা পসিবল হবে না, আনফর্চুনেটলি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, মেশিন লার্নিং এর ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনেশন আপনারা পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে। বাট ফর দিস কোর্স আপনাদের যতটুকু ডেফিনেশন জানা এনাফ ইজ দ্যাট আমাদের মেশিন লার্নিং এ উইল হ্যাভ সাম ডেটা অর অবজারভেশনস, অ্যান্ড এই অবজারভেশনসগুলোকে ইউজুয়ালি আমরা এক্স দিয়ে ডিনোট করি। সো আমাদের কাছে কিছু ডেটা থাকবে, মেবি আপনি চাচ্ছেন যে একটা মডেল দিয়ে আপনি প্রেডিক্ট করবেন যে একটা পেশেন্টের ক্যান্সার আছে কি নাই। হয়তো আপনি এটা চাচ্ছেন যে একটা মেশিন সে বুঝুক যে একটা ইউজারের কিছু ডেটা আছে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার লেভেল, কোলেস্টেরল লেভেল, মেবি আদার কিছু টেস্টের রেজাল্ট, এগুলো দেখে সে বুঝুক যে একটা পেশেন্টের ক্যান্সার আছে বা ক্যান্সার নাই। সো এই যে একটা মেশিনের যে প্রেডিকশনটা দিতে হবে ক্যান্সার রিলেটেড, এইটা দেওয়ার জন্য তার ফার্স্টে বুঝতে হবে যে ক্যান্সার অ্যাকচুয়ালি কখন হয় বা না হয়। অ্যান্ড এই জিনিসটা অবভিয়াসলি মেশিনের কোনো ব্রেন নেই যে সে আপনার একটার পর একটা ডেটা দেখবে, দেখে প্যাটার্ন ফাইন্ড করবে, এই করবে সেই করবে, এই কাজটা একটা মেশিন করতে পারবে না অবভিয়াসলি। সো আমরা যে কাজটা করি, আমরা কিছু মেথডস অ্যাপ্লাই করি, যে মেথডসটা আমরা এই ডেটা বাই অবজারভেশনস যেগুলো আছে এগুলোর উপরে রান করতে পারি। সো আমাদের মেইন টার্গেটটা থাকে প্রত্যেকটা ডেটারই একটা আন্ডারলাইন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে ইউজুয়ালি। সো প্রত্যেকটা ডেটাই হয়তো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে বা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বা হয়তো বার্নলিস ডিস্ট্রিবিউশন, পোসান্স ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা ডেটারই একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে। অ্যান্ড মেশিন লার্নিং আমাদের টার্গেট থাকে এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো, যেগুলোকে আমরা মেবি মিউ, সিগমা, ফাই, এই প্যারামিটারগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ইফ ইউ রিমেম্বার যে আমাদের যেই নর্মাল ডিস্ট্রিবিউশন ছিল, এটাকে আমরা জাস্ট দুইটা প্যারামিটার দিয়েই ডিনোট করতে পারি, মিউ অ্যান্ড সিগমা।
দেন আমাদের বার্নৌলিস ডিস্ট্রিবিউশনকে আমরা জাস্ট ফাই প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, পজলসকে জাস্ট কাপা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো আছে, আমাদের মেইন টার্গেটটা থাকে যে ডেটা থেকে বা ডেটার উপরে কিছু স্ট্যাটিস্টিক মেথডস অ্যাপ্লাই করে এই ডেটার আন্ডারলাইন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে জানা, যে অ্যাকচুয়ালি এটার আন্ডারলাইন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি। আর এই যে ফ্রেজটা, এইটা কি আমরা মেশিন লার্নিং এর লার্নিং পার্টটা বলি। সো আমাদের যে ডেটাগুলো থাকে, আমরা ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যাপ্লাই করে এই ডেটাগুলোর আন্ডারলাইন যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইটাকে লার্ন করার ট্রাই করব। আর এই প্রসেসটাকে আমরা মেশিন লার্নিং এর লার্নিং পার্টটা। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এই পর্যন্ত যা যা বললাম এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা থাকে সেটা হলো এই আন্ডারলাইন প্রবাবিলিটিগুলো বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো লার্ন করার পরে আমরা চাই যে ফিউচারে আমাদের যে ডেটাগুলো আসবে এই ডেটাগুলোকে যেন আমরা প্রিডিক্ট করতে পারি। সো বেসিক্যালি আমরা ফার্স্টে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে একটা পেশেন্টের ডিফারেন্ট প্রপার্টিস আমরা একটা মেশিনকে বলবো, অ্যান্ড ওই প্রপার্টিসগুলোর উপর বেস করে আমরা মেশিনকে বলবো যে পেশেন্টের ক্যান্সার আছে বা ক্যান্সার নাই। অ্যান্ড এরপরে আমাদের মেইন টার্গেটটা থাকবে যে মেশিনটা যেন ফিউচারে যদি আমরা কোনো পেশেন্টের রেকর্ডস দিই যে এই পেশেন্টের ব্লাড প্রেশার লেভেল এত, কোলেস্ট্রল এত, দেন মেশিনটা যেন বলতে পারে যে ওই পেশেন্টের ক্যান্সার আছে নাকি না। এইটাকেই বলে প্রিডিকশন বা ফিউচার ডেটাগুলোকে আপনার প্রিডিক্ট করা। অ্যান্ড এইটা বেসিক্যালি আমরা করি ডিফারেন্ট প্রবাবিলিটি থিওরির টুলস ইউজ করি। সো যদি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা জানি, দেন ওই ডিস্ট্রিবিউশনের প্যারামিটারগুলো ইউজ করে আমরা ইজিলি ফিউচার ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো বা ফিউচার ডেটাগুলোকে প্রিডিক্ট করতে পারবো। অ্যান্ড দিস হোল পাইপলাইন যেটা আমরা দেখালাম, যে ফার্স্টে আমরা লার্নিং ফেজে ডেটার আন্ডারলাইন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে লার্ন করি, অ্যান্ড এরপরে ফিউচারের যে ডেটাগুলো আছে এদেরকে প্রিডিক্ট করি এবং প্রিডিকশন ফ্রেজে এই দুইটা ফ্রেজ মিলিয়ে আমাদের মেশিন লার্নিংটা বিল্ড হয়। সো দিস ইজ হোয়াট মেশিন লার্নিং ডাজ in general sense. And one thing is হয়তো এক্স্যাক্টলি যখন আমরা মডেলগুলোকে স্টাডি করব এই জিনিসটা হয়তো বোঝা একটু ডিফিকাল্ট যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা এখানে প্যারামিটারগুলোকে লার্ন করতেছি। বাট the assumption is that every data has an underlying probability distribution and মডেলগুলো ডিরেক্টলি এই মিউ সিগমা এগুলোকে ক্যালকুলেট না করলেও তারা যে প্যারামিটারগুলোকে ক্যালকুলেট করে এরা অ্যাকচুয়ালি ওই যে মিউ আর সিগমা এন্ড ফাই এগুলারই কোনো না কোনো ফাংশন। অ্যাগেইন ল্যাবের জন্য আপনাদের এই ফাংশনসগুলো ইন ডিটেলসে যাওয়ার কোনো দরকার পড়বে না, থিওরি ক্লাসগুলোতে এটা যাওয়ার দরকার পড়বে। বাট দিস ইজ দি মেইন আইডিয়া অফ আ মেশিন লার্নিং। অ্যান্ড যখনই কোনো নতুন মডেল আপনারা যদি কখনো বিল্ড করতে চান, নতুন মডেল যেগুলো এক্সিস্ট করে না, তখন আপনার অ্যানালাইসিসটা এরকমই রাখতে হবে যে কীভাবে আপনি আপনার ডেটার আন্ডারলাইন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে লার্ন করতে পারেন, লার্ন করার পর এই লার্নিংটাকে ইউজ করে কিভাবে ফিউচার ডেটাগুলোকে প্রেডিক্ট করতে পারেন। তো অনেক জায়গায় দেখবেন যে এগুলো একটু অন্যভাবে দেখানো হয়েছে। সো মেশিন লার্নিং এর ডেফিনিশন হয়তো একটু অন্যভাবে দেওয়া হয়েছে, বাট দ্য থিং ইজ দিস ওয়ান is one of the most accurate definitions of machine learning. But again, machine learning এর কোনো specific definition নাই, so you can follow any of them. যদি আপনার definitionটা দরকার পড়বে না খুব একটা, but you will have an idea what machine learning is if you go through the definitions. কারো কোনো confusion এই পর্যন্ত? Any questions regarding this? আচ্ছা, and হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বলতেছিলেন একজন? আচ্ছা, কার কোনো কনফিউশন? মাত্র কেউ কিছু বলতেছেন? আচ্ছা, আমরা তাহলে মুভ করি। সো এই যে মেশিন লার্নিং এর লার্নিং এন্ড প্রেডিকশন ফ্রেজ, এগুলোকে আমরা ইউজুয়ালি দুইটা, মানে মোস্ট কমনলি এগুলোকে লার্নিং এন্ড প্রেডিকশন বলে না, মোস্ট কমনলি এগুলোকে ট্রেনিং, আচ্ছা ট্রেনিং এর হবে, মোস্ট কমনলি এগুলোকে ট্রেনিং এন্ড টেস্টিং বলা হয়। সো এই যে ট্রেনিং ওয়ার্ডটা যখন আমরা ইউজ করব, এইটা দিয়েই আমরা বুঝছি যে আমরা, মানে এইটা দিয়ে আমরা মিন করি যে আমাদের মেশিন লার্নিং যে মডেলটা আছে এই মডেলটা আসলে কিছু একটা জিনিস লার্ন করতেছে। আর যে টেস্টিং ওয়ার্ডটা, এইটা দিয়ে আমরা
বুঝি যে আমরা ফিউচার ডেটাগুলোকে প্রেডিক্ট করতেছি, প্রেডিক্ট করার পরে এগুলোকে আমরা একটু পরে দেখব যে অ্যাকচুয়ালি আমরা এই যে প্রেডিকশনগুলো আছে, প্রেডিকশনগুলো যে কতটা ভালো বা প্রেডিকশনগুলো কতটা অ্যাকুরেট, এই জিনিসগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করি। অ্যান্ড আরো একটা জিনিস যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হলো রিলেটেড টু দ্য ডেটা। সো রিমেম্বার যে আমরা বলছিলাম যে আমাদের মেশিন লার্নিং এ কিছু ডেটা থাকে। সো এই ডেটাগুলো রিলেটেড আমাদের আবার কিছু অপারেশনসও থাকে। অবভিয়াসলি সবগুলো ডেটা ইউজেবল হয় না, অ্যান্ড আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডেটার ডিফারেন্ট 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 ইউজ কেসেস থাকে। কিছু কিছু ডেটা আমাদের সাম পার্টিকুলার কেসেসের জন্য ইউজফুল, কিছু কিছু ডেটা আমাদের অন্য পার্টিকুলার কেসেসের জন্য ইউজফুল। সো দেয়ার আর মেনি ভ্যারিয়েন্টস। অলসো আমাদের যে ডেটাগুলো থাকে এই ডেটাগুলোর কে জানা, আর বেসিক্যালি এই ডেটাগুলোকে আন্ডারস্ট্যান্ড করা যে ডেটাটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, আর বেসিক্যালি ডেটার যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে তাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি, আর ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট কতটা সিগনিফিকেন্ট টু ট্রেন আওয়ার মডেলস, এই জিনিসগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট হয় ইন মেশিন লার্নিং। সো বিফোর উই জাম্প ইনটু দোজ টপিকস, আমাদের ফার্স্টে জানতে হবে যে অ্যাকচুয়ালি ডেটাগুলো কিরকম হয়। সো লেটস সে ফর এক্সাম্পল আমাদের কাছে আছে আমাদের কাছে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে অফ সাম পেশেন্ট, এন্ড সেই ক্যারেক্টারিস্টিক্সটা হলো পেশেন্টের এজ। অর লেটস সে যেটা যদি আরেকটু সিম্পল করি যে লেটস নট টক অ্যাবাউট পেশেন্টস, লেটস টক অ্যাবাউট হাউসেস অর হাউজিং প্রাইসেস। সো লেটস টক অ্যাবাউট দ্য হাউজিং প্রবলেম। সো দি মেইন প্রবলেম ইজ আমাদের কাছে কিছু প্রপার্টি দেয়া থাকবে একটা হাউসে। সো মেবি হাউসে কয়টা রুম আছে, এই হাউসে আমাদের কয়টা লেটস সে এটার কত স্কয়ার মিটার, দেন এইখানে আপনার লোকেশনটা কি, কয়টা বারান্দা আছে, কয়টা বাথরুম আছে, এই জিনিসগুলো হয়তো দেয়া থাকবে। এন্ড আপনাদের প্রেডিক্ট করতে হবে যে ওই হাউসের রেন্ট কত হতে পারে। সো লেটস সে আমাদের কাছে মেবি হাউসের সাইজটা দেয়া আছে, একটা ক্যারেক্টারিস্টিক দেয়া আছে সাইজ, and the size to maybe some square meters, and then number of rooms. So আমাদের কাছে কয়টা রুমস দেয়া রুম আছে এই হাউসে, এই জিনিসটা একটা ইনফরমেশন হয়তো আমাদের কাছে দেয়া আছে, এন্ড হয়তো আমাদের কাছে আরো কিছু ইনফরমেশন দেয়া আছে, এন্ড সাথে আমাদের দেয়া আছে যে হাউসের রেন্টটা কত। এন্ড লেটস সে আমাদের কাছে এরকম কয়েকটা হাউসেরই ইনফরমেশন আছে, জাস্ট একটা হাউসের না, আমাদের কাছে লেটস সে আরো 10 12 20 25টা হাউসের ইনফরমেশন আছে। সো লেটস সে একটা হাউসের সাইজ হলো গিয়ে 12,000 স্কয়ার মিটার, রুম মেবি লেটস সে 4টা, লেটস সে এটার রেন্ট হলো 25,000, লেটস সে 25K, শর্ট এন্ড ইউজফুল আমরা। লেটস সে আমাদের কাছে একটা আছে গিয়ে 1000 স্কয়ার মিটার ফ্রি রুম, এটা লেটস সে 22K। লেটস সে আমাদের কাছে একটা আরো অনেকগুলো ডেটা দেয়ার আছে, এন্ড লেটস সে আমাদের কাছে আরো একটা হাউসের ইনফরমেশন আছে যেটা কিনা 25 স্কয়ার মিটারস, এন্ড এটা লেটস সে রুম আছে 5টা, সো লেটস সে 35K। এন্ড এরকম অনেকগুলো হাউসের আমাদের কাছে ইনফরমেশন দেয়া আছে, এন্ড অবভিয়াসলি মাঝখানে তো আরো অনেক ইনফরমেশন আমাদের কাছে দেয়া আছে। নাও এই যে ইনফরমেশনগুলো, এই যে ফুল যে ইনফরমেশনের যে কালেকশনটা, এই কালেকশনের একটা দাম আছে, এইটাকে আমরা বলি আমাদের ডেটা সেট। যেহেতু এখানে আমাদের অনেকগুলো ডেটা দেয়া আছে, আর বেসিক্যালি আমাদের অনেকগুলো হাউসের ইনফরমেশন দেয়া আছে, সো এই যে ফুল কালেকশনটা, এই ফুল কালেকশনটাকেই বলি আমরা একটা ডেটা সেট। এন্ড এই ডেটা সেটটা ইউজ করি আমরা আমাদের মেশিন লার্নিংটাকে মেশিন লার্নিং মডেলটাকে ট্রেন করব এন্ড টেস্ট করব। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন, এনি কোয়েশ্চেন রিগার্ডিং দি ডেটা সেট? আচ্ছা, এন্ড এই ডেটা সেটের আরো কিছু পার্ট আছে, সেটা হলো এই যে প্রপার্টিগুলো, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে যে আমরা বলতেছিলাম, যে লেটস সে হাউসের সাইজ এন্ড লেটস সে নাম্বার অফ রুমস, এই যে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে বলা হয় আমাদের ফিচার্স। এই টার্মিনোলজিস গুলো আপনাদের জানা ইম্পর্টেন্ট, বিকজ নেক্সট টাইম যখন আমি ফিচার্স বলবো বা ডেটা সেট বলবো তখন একটু আপনাদেরকে বুঝতে হবে যে আমি কোন জিনিসটাকে ডিনোট করতেছি। সো ফুল যে আমাদের ইনফরমেশনের যে সেটটা, এটা কি বলা হয় একটা ডেটা সেট, এন্ড এই ডেটা সেটের প্রত্যেকটা যে ক্যারেক্টারিস্টিক্স, মানে প্রত্যেকটা যে কলাম, স্পেশালি এই কলামগুলোকে আমরা বলবো ফিচার্স, আর ফুল সেটটাকে বলবো ফিচার্স, আর প্রত্যেকটা কলামকে আমরা একটা একটা ফিচার বলবো। এন্ড
there is a special feature যেটাকে আমরা বলবো আমাদের টার্গেট ফিচার। সো টার্গেট ফিচার হলো এমন একটা ফিচার যেটাকে আমরা প্রেডিক্ট করতে চাই। সো এখানে লেটস সে এই যে রেন্টটা আছে, আমরা এমন একটা মেশিন লার্নিং মডেল বিল্ড করতে চাই যে আমাদের এই রেন্টটাকে প্রেডিক্ট করে দিতে পারবে। সো ইন দ্যাট কেস আমাদের এই যে রেন্টটা হবে কি আমাদের টার্গেট ফিচার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? These are just simple terminologies that we're going to use and অনেক জায়গায় দেখবেন যে এদেরকে এভাবে রিপ্রেজেন্ট না করে, মানে এভাবে এই টার্মসগুলো কল না করে অন্য কোনো টার্মস দিয়ে এদেরকে কল করতেছে। বাট দ্য থিং ইজ এই কোর্সে আমরা নেক্সট যে ল্যাবগুলো দেবো প্রত্যেকটা জায়গায় আমরা এই ফিচার যেটা আছে টার্গেট ফিচার এই ওয়ার্ডগুলো ইউজ করবো। সো ইউ নিড টু গেট ইয়োরসেলফ ইউজড টু দিস ওয়ার্ডস। এনিওয়ে, সো আরেকটা যেটা জিনিস আপনাদের জানার দরকার এটা হলো যে প্রত্যেকটা যে হাউজের ইনফরমেশন, প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল হাউজের ইনফরমেশন, এগুলাকে বলা হয় কি আপনাদের ডেটা পয়েন্টস, আর এগুলাকে অনেক সময় আমরা দেখবেন যে ইনস্ট্যান্সেস বলতেছি। সো ডেটা ইনস্ট্যান্সেস আর ডেটা পয়েন্টস। সো যখনই আমরা বলবো যে ডেটা পয়েন্টস, আমরা এই রো গুলাকে মিন করতেছি। সো এখানে যে রো গুলো আছে ধরে নিন যে আমরা এই রো গুলাকে মিন করতেছি যখন আমরা ডেটা পয়েন্টস বা ডেটা ইনস্ট্যান্সেস বলবো। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? আচ্ছা, সো মোস্টলি এই কয়টা টার্ম জানাই এনাফ যে হোয়াট ইজ আ ডেটা সেট, হোয়াট আর ফিচার্স, টার্গেট ফিচার কি, এন্ড আমাদের ডেটা পয়েন্টস কি বা ইনস্ট্যান্সেস। সো এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে, ইন দ্যাট কেস আমরা আমাদের নেক্সট ফেজে মুভ করব। সো কারো কোনো কোশ্চেন থাকলে এখনো বলতে পারেন। এনি কোশ্চেন রিগার্ডিং দিস যারা দেখলাম? আচ্ছা, ইন দ্যাট কেস স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, সো এইখানে একটা জিনিস দেখেন যে এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দেবো আমরা। সো এই ফাইলটা হলো কি আপনাদের ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এর একটা ফাইল। সো এর আগে বা এতক্ষণ ধরে আমরা যে ডিসকাশনগুলো করলাম এগুলাই মোস্টলি এই যে উপরের এই ডেসক্রিপশনের পার্টটাতে দেয়া আছে। এন্ড আপনাদের যেই জিনিসটা দরকার পড়বে ইন ইউর মেশিন লার্নিং প্রজেক্ট সেটা হলো এই মেশিন লার্নিং পাইপলাইনটা। সো আমাদের মেশিন লার্নিং মডেলটাকে রান করার জন্য ফার্স্ট যেটা দরকার সেটা থাকে আমাদের কিছু ডেটা। অ্যান্ড এই ডেটাগুলো সবসময় যে অ্যাভেলেবেল পাবেন এটা আসলে না। সো আমাদের ফার্স্ট যে কাজটা মোস্টলি যে কাজটা করতে হয় সেটা হলো আমাদের ডেটাটাকে কালেক্ট করতে হয়। সো আমাদের এই যে একটু আগে যেটা দেখলাম যে হাউজিং প্রাইসের যে প্রবলেমটা, ওইখানে প্রত্যেকটা হাউসের ইনফরমেশন হয়তো আমাদেরকে কালেক্ট করতে হবে। কেউ হয়তো অলরেডি কালেক্ট করে রাখছে, ওইটাও চাইলে আমরা ইউজ করতে পারি। বাট দ্য মেইন আইডিয়া ইজ মেশিন লার্নিং এর ফার্স্ট কাজটাই হলো আপনাদের ডেটাগুলোকে কালেক্ট করা। অলওয়েজ রিমেম্বার যে মেশিন লার্নিং কিন্তু ডেটার উপরেই কাজ করে, সে কোনো ডেটা থেকেই লার্ন করবে অ্যান্ড ওই লার্নিংটাকে ইউজ করে সে ফিউচার যে ডেটাগুলো আছে এগুলোকে প্রিডিক্ট করার ট্রাই করবে। সো আলটিমেটলি ডেটা ইজ the mandatory part of machine learning. So আপনার obviously data collection এর পার্টটাও থাকবে এখানে। And for your machine learning project এই কাজটা আপনাদের আসলে করতে হবে না। সো মেশিন লার্নিং প্রজেক্টে আপনারা যে প্রজেক্টটা আমরা দিব ওইখানে আমরা ডেটাটা অলরেডি প্রোভাইড করেই দেই। সো তার জন্য আপনাদের এই যে ডেটা কালেকশনের পার্টটা দরকার পড়বে না। আপনারা বেসিক্যালি ডেটা কালেকশনের পার্টটা স্কিপ করে তার পরের পার্টের থেকে বাকি কাজগুলো করবেন। ডেটা কালেকশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা থেকে ডেটা প্রি প্রসেসিং, অ্যান্ড এইটাই আমাদের আজকের ওয়ান অফ দ্য মেইন ডিসকাশনস। সো ডেটা প্রি প্রসেসিংটা হলো যে আপনাদের যে ডেটাগুলো দেয়া থাকবে এই ডেটাগুলো অলওয়েজ মেশিন লার্নিং ইউজেবল ফরম্যাটে থাকে না। সো আপনি একটা মডেলকে মেশিন লার্নিং মডেল যেগুলো আছে এই মডেলগুলোকে চাইলেই যে কোনো ডেটা দিয়ে দিতে পারবেন না, অ্যান্ড তারা ওই ডেটাগুলোকে যে কোনো ফরম্যাটে দেখে তারপরে ওখান থেকে লার্ন করবে, এটা অ্যাকচুয়ালি পসিবল না। মোস্ট অফ দি কেস এটা আসলে পসিবল না। সো আমাদের যেই কাজটা করতে হয় এই ডেটাগুলোকে একটু প্রি প্রসেস করতে হয়, আর বেসিক্যালি এই ডেটা থেকে এমন কিছু বা এই ডেটাটাকে এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হয় যেই ফরম্যাটটা
আমাদের মেশিন লার্নিং মডেলটা ইউজ করতে পারবে টু লার্ন দিস থিংস। অ্যান্ড এইটা আমরা একটু পরে আর একটু ইন ডিটেলস ডিসকাস করব। সাথে আমরা আজকে ফিচার ইঞ্জিনিয়ারিং এর পার্টটাও ডিসকাস করব। সো ফিচারগুলোকে আমাদের মোস্টলি একটু চেঞ্জ করতে হবে। রিমেম্বার ফিচার ছিল আমাদের কলামগুলো আর বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্সগুলো। সো এই ফিচারগুলোকে মোস্ট অফ দি টাইম দেখা যাবে যে আমাদের একটু চেঞ্জ করার দরকার পড়তেছে। অ্যান্ড এই যে চেঞ্জ করার প্রসেসটা, এইটা কি অ্যাকচুয়ালি ফিচার ইঞ্জিনিয়ারিং বলে। অ্যান্ড আপনারা এই কোর্সে তেমন ডিফিকাল্ট ফিচার ইঞ্জিনিয়ারিং দেখবেন না, বাট ফিচার ইঞ্জিনিয়ারিং ক্যান বি কমপ্লিকেটেড। বাট এই কোর্সে আমরা যেগুলো দেখবো ফিচার ইঞ্জিনিয়ারিং, ওইখানে খুব বেশি কমপ্লিকেটেড জিনিস থাকবে না। অ্যান্ড ডেটা স্প্লিটিং এই পার্টটা নিয়েও আমরা আজকে ডিসকাস করবো। সো মোস্টলি এই ফার্স্টের 3টা পার্ট নিয়ে আমরা আজকে কিছুটা ডিসকাস করবো। অ্যান্ড ডেটা স্প্লিটিংটা হলো যে রিমেম্বার যে আমাদের মেশিন লার্নিং এর 2টা পার্ট থাকে বা 2টা ফ্রেজ থাকে। একটা হলো গিয়ে ট্রেনিং ফ্রেজ আর একটা হলো গিয়ে টেস্টিং ফ্রেজ। সো এই ট্রেনিং ফ্রেজ আর টেস্টিং ফ্রেজের জন্য আমরা ডিফারেন্ট সেট অফ ডেটা ইউজ করি। সো আমাদের ফুল ডেটা সেটে যদি 1000টা প্যারামিটার থাকে, ইন দ্যাট কেস দেখা যায় যে আমরা মোস্টলি 800 বা 900টা ডেটা পয়েন্টকে ইউজ করি ফর ট্রেনিং, অ্যান্ড বাকি যে 100-200 ডেটা আছে, এই ডেটা পয়েন্টসগুলোকে আমরা ইউজ করি ফর টেস্টিং। সো আমরা যে ফুল ডেটা সেটটা আছে, ফুল ডেটা সেটটা কি আমরা ট্রেনিং এর জন্য আর ফুল ডেটা সেটটা কি টেস্টিং এর জন্য ইউজ করি না। কেন ইউজ করি না এটা আমরা একটু পরে দেখবো। the main idea is যে আমরা ডেটাটাকে 2টা পার্টে স্প্লিট করি। অনেক জায়গায় দেখবেন যে 3টা পার্টেও স্প্লিট করা হচ্ছে। সো বাট এই কোর্সে আপনারা জাস্ট 2টা পার্ট, মানে ডেটাটাকে 2টা পার্টে স্প্লিট করেই এনাফ। একটা হবে গিয়ে ট্রেনিং পার্ট আর একটা হবে গিয়ে টেস্টিং পার্ট। there is also something called validation part, বাট ওইটা আপনাদের দরকার পড়বে না এই কোর্সে। বাট হ্যাঁ, এই কোর্সের পরে আপনারা চাইলে জিনিসগুলো স্টাডি করতে পারেন। সো মোস্টলি আপনাদের ফার্স্ট ডেটা কালেকশনের পার্টটা দরকার পড়বে না, বাট বিকজ আমরা ডেটাটা প্রোভাইড করে দেবো। অ্যান্ড দেন যে নেক্সট 3টা পার্ট আছে, ডেটা প্রি প্রসেসিং, ফিচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা স্প্লিটিং, এই 3টা পার্ট নিয়ে আমরা আজকে ডিসকাস করব। অ্যান্ড ইন আওয়ার নেক্সট 2 ক্লাসেস, মানে আজকেরটা বাদে এর পরে যে 2টা ক্লাস আছে, ওই ক্লাসগুলোতে আমরা মডেল ট্রেনিংটা অ্যান্ড মডেল প্রেডিকশন, এই 2টা পার্ট নিয়ে ডিসকাস করবো। সো মডেল ট্রেনিং বেসিক্যালি আমাদের মডেলটাকে ওই ডেটা সেটটার উপরে ট্রেন করা, সো দ্যাট সে ফিউচার ডেটাকে প্রেডিক্ট করতে পারে। অ্যান্ড এই ফিউচার ডেটাকে প্রেডিক্ট করাই হলো গিয়ে মডেল প্রেডিকশন। অ্যান্ড এইটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করবো। নেক্সট 2টা ক্লাসে আমরা 2টা মডেল দেখবো, সো এখানে আমরা এই জিনিসটাকে ডিসকাস করবো। অ্যান্ড লাস্টলি আপনাদের যেইটা দরকার পড়বে, সো এই আজকের ক্লাস সহ এই 3টা ক্লাস পরে আমরা আরেকটা ক্লাসে মডেল ইভ্যালুয়েশনটা নিয়েও স্টাডি করবো। সো অবভিয়াসলি আপনি যখন একটা মডেলকে ট্রেন করতেছেন, ট্রেন করার পরে আপনার এটাও জানার দরকার আছে যে আপনার যে মডেলটা ট্রেন করলেন এটা কতটা ভালোভাবে ট্রেন হয়েছে। অ্যান্ড এটা জানার ডিফারেন্ট ওয়ে আছে। এখানে কয়েকটা মেট্রিক বলা আছে। এখানে বলা আছে আপনার অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, এই জিনিসগুলো আমাদেরকে এখানে বলা আছে। আমরা আরো কয়েকটা জিনিস দেখব অন মডেল ইভ্যালুয়েশন, বাট এটার উপর একটা সেপারেট ক্লাস থাকবে, সো আজকে এটা নিয়ে খুব একটা ডিসকাশন করব না। অ্যান্ড আপনাদের লাস্ট পার্টটা থাকে মডেল টিউনিং। সো বেসিক্যালি আপনাদের এই মডেলগুলোর ডিফারেন্ট প্যারামিটার্স থাকে, যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে দেখব। এই প্যারামিটারগুলোকে আপনি চেঞ্জ করলে আপনার মডেলের পারফরমেন্সটাও চেঞ্জ হয়। সো যখনই আপনি প্যারামিটারগুলোকে চেঞ্জ করতেছেন, তখনই আপনার জানতে হবে যে চেঞ্জটা কীরকমভাবে করবেন। সো বেসিক্যালি মডেলের কোনো একটা প্যারামিটারের ভ্যালু আপনি ইনক্রিজ করবেন নাকি ডিক্রিজ করবেন, নাকি এইখানে আপনি প্যারামিটারটাকে চেঞ্জ করে দেবেন, এটা নাও করে দেবেন, 1 2 3 কোন ভ্যালু অ্যাসাইন করবেন, এই জিনিসগুলো আপনাদের একটু বোঝার দরকার পড়ে। অ্যান্ড এই টিউনিংটা আমরা বেসিক্যালি করি আমাদের মডেলের পারফরমেন্সের উপর বেস করে। আমরা যে একটু আগে যে মডেল ইভ্যালুয়েশনটা দেখলাম, এই ইভ্যালুয়েশনের থ্রুতেই আমরা জানতে পারি যে মডেলটা কীরকম পারফর্ম করতেছে, আর কীরকম পারফর্ম করতেছে এটা জেনে এরপর আমরা মডেলটাকে টিউন করি অন্যভাবে। অ্যান্ড এই পার্টগুলো নিয়েও আমরা পরের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ ডিসকাস করব। But this is the pipeline that you are going to follow. যে আপনারা ফার্স্টে ডেটাটাকে প্রি প্রসেস করবেন, অ্যান্ড এটার উপরে ফিচার ইঞ্জিনিয়ারিং করবেন, ডেটাটাকে স্প্লিট করবেন, স্প্লিট করে এটার উপরে কিছু মডেল ট্রেন করবেন। কয়টা মডেল ট্রেন করবেন, কি মডেল ট্রেন করবেন, এগুলো আমরা একটা ডিটেল ডক ফাইল দিয়ে দেবো আপনাদের সাথে, মানে আপনার সাথে শেয়ার করে দেবো। সো ওই ফাইলে বলা থাকবে যে আপনি কি মডেল ইউজ করতে হবে। অ্যান্ড মডেলকে ট্রেন করার পর আপনার প্রেডিকশন ইউজ করতে হবে, মডেল প্রেডিকশন। অ্যান্ড দেন মডেলটাকে ইভ্যালুয়েট করতে হবে যে মডেলটা কতটা ভালো পারফর্ম করতেছে। অ্যান্ড এই ইভ্যালুয়েশনের উপর বেস করে আপনার মডেলটাকে টিউনও করতে হবে।
যে আমাদের মডেলটাকে ডিফারেন্ট প্যারামিটারগুলোকে আমরা চেঞ্জ করে কিভাবে সেট করতে পারি সো দ্যাট আমাদের পারফরমেন্সটা আরো ভালোভাবে আরো ইনক্রিজ হয়। আচ্ছা, সো দিস ওয়াজ দি মেশিন লার্নিং পাইপলাইন। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন? আচ্ছা, সো also we have different libraries. সো আমরা মোস্টলি যে ডেটা প্রিপ্রসেসিং এ আজকে ডিসকাস করব, সো এটা যখন আমরা ডিসকাস করব সো তখন আমাদের এই তিনটা লাইব্রেরি অনেক দরকার পড়বে। সো দেয়ার ইজ আ লাইব্রেরি কল্ড পান্ডাস লাইব্রেরি। সো এই লাইব্রেরিটার মেইনলি কাজটা হলো আপনার যে ডেটা সেটগুলো আছে এই ডেটা সেটটা নিয়ে কাজ করা। সো দেয়ার উইল বি সাম ইনস্ট্যান্সেস বা দেয়ার উইল বি সাম কেসেস যখন কিনা আপনি দেখবেন যে আপনার ডেটা সেটে একটা কলাম বা একটা ফিচারকে ফুল রিমুভ করে দেওয়া লাগতেছে বা আমাদের কয়েকটা রোকে রিমুভ করে দেওয়া লাগতেছে। সো এখন আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি প্রত্যেকটা মানে একটা লুপ রান করবেন, লুপ রান করে একটা কলামের যতগুলা ডেটা আছে এগুলোকে রিমুভ করবেন, রিমুভ করে আবার ফুল ডেটাটাকে কম্বাইন করবেন, আর যে কয়টা রো আছে যে কয়টা রো আপনি ডিলিট করতে চান এগুলোকে আবার ডিলিট করবেন, লুপ রান করে দেন আবার হচ্ছে গিয়ে এটাকে কম্বাইন করবেন। বাট এত হ্যাসেল যেন না নেওয়া লাগে এই জন্য উই হ্যাভ আ লাইব্রেরি কল পান্ডাস। সো এখানে একটা ফাংশন আছে পান্ডাস ডট ড্রপ। ওই ফাংশনটাকে কল করলে ইজিলি সে জাস্ট এই এক লাইন জাস্ট কোড লিখলে আপনার ফুল কলামটাকে সে ড্রপ করে দেবে। সো আমরা এই পান্ডাস লাইব্রেরিটাকে এই কোর্সে ইউজ করবো অ্যান্ড অলসো আমরা আপনারা যে মেশিন লার্নিং প্রজেক্টটা করবেন ওইখানে আপনারা পান্ডাস লাইব্রেরিটা ইউজ করবেন। যেই টেকনিক্সগুলো আমরা দেখাই দেবো কোনোটাই আপনাদের হার্ড কোড করতে হবে না, আপনারা জাস্ট এই যেই মডেলসগুলো আছে যে ফাংশনসগুলো আছে এগুলাকে জাস্ট কল করবেন অ্যান্ড কল করে জাস্ট আপনাদের কাজ করে ফেলবেন। সো পান্ডাস লাইব্রেরিটা মোস্টলি ইউজ হয় আমাদের এই ডেটা সেটটাকে চেঞ্জ করার জন্য আর ডেটা সেটের মধ্যে কিছু জিনিস প্রসেস করার জন্য। কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, দেন উই হ্যাভ দি নামপাই লাইব্রেরি। একটা জিনিস যে পাইথনের যে আপনার লিস্টটা আছে এই লিস্টটা অ্যাকচুয়ালি খুব একটা এফিসিয়েন্ট না। সো এই লিস্ট যেটা আপনি পাইথনে দেখতেছেন এই পাইথনের লিস্টটা অ্যাকচুয়ালি খুব একটা ভালোভাবে কাজ করে না মানে এটা অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস। সো আপনার যেই মেশিন লার্নিং এর যে প্রসেসেসগুলো আছে এই প্রসেসগুলো এমনিতেই অনেক লেন্দি হয়। সো আমাদের ডেটা সেটের সাইজ দেখা যায় যে 1 বিলিয়নের কাছাকাছিও চলে যায় ইন মেনি কেসেস। অলসো যদি আপনি চ্যাট জিপিটির কথা চিন্তা করেন, চ্যাট জিপিটি তো অবভিয়াসলি এখানে মেবি সবাই জানেন যে চ্যাট জিপিটি কি। সো এইটাকে যখন ট্রেন করা হয়েছে এটা কিন্তু ট্রিলিয়নস অফ ডেটা সেটের উপর ট্রেন করেছে, বেসিক্যালি ফুল উইকিপিডিয়া অ্যান্ড আরও কয়েকটা গুগলের বুক আছে, এই যত ডেটা আছে ফুল ডেটার উপরে তাকে ট্রেন করা হয়েছে। সো ফুল ডেটা সেট ইজ হিউজ যদি আপনি কোনো হিউজ মডেল বা মডার্ন ডে মেশিন লার্নিং মডেলগুলোকে ট্রেন করতে চান। সো এখন এত হিউজ অ্যামাউন্ট অফ ডেটার উপর যখন আপনি কাজ করবেন সো তখন কিন্তু আপনার টাইম কমপ্লেক্সিটি বা টাইম যেটা দরকার ট্রেনিংয়ে সেটা অনেক বেশি বেড়ে যাবে। সো তখন যদি আপনি অলরেডি একটা আনঅপটিমাইজড ডেটা সেট ইউজ করেন, সরি ডেটা স্ট্রাকচার ইউজ করেন লেটস পাইথনের লিস্ট, দেখা যাবে যে আপনার যে টাইম লাগতেছে তার থেকে আরও বেশি টাইম লাগতেছে, মানে যতটুকু লাগার কথা ছিল তার থেকে আরও অনেক বেশি টাইম লাগবে আপনার। সো এই প্রবলেমগুলোকে সলভ করার জন্যই আমাদের এই নামপাই লাইব্রেরিটা আছে। নামপাই লাইব্রেরিটা বেসিক্যালি কিছু অ্যারে ক্রিয়েট করে অ্যান্ড এই অ্যারেগুলোর উপরে নামপাই লাইব্রেরি কিছু অপারেশনস পারফর্ম করতে পারে অ্যান্ড এই অপারেশনসগুলো খুবই অপটিমাইজড ওয়েতে লেখা আছে মানে খুবই অপটিমাইজড ওয়েতে কোড করা আছে। সো আপনার নামপাই লাইব্রেরিটা ইউজ করে আপনি বেসিক্যালি অ্যারের অপারেশনসগুলোই করবেন অ্যান্ড এই অ্যারের অপারেশনসগুলোকে নামপাই লাইব্রেরি খুবই ফাস্ট করতে পারে। সো আমরা পাইথনের লিস্ট ইউজ না করে আমরা নামপাই অ্যারে ইউজ করি টু ডু দি অ্যারে রিলেটেড অপারেশনস অ্যান্ড এই লাইব্রেরিটাও আপনারা অনেকটা ইউজ করবেন। কারো কোনো কনফিউশন নামপাই লাইব্রেরি নিয়ে? So also we have the matplotlib library. So এই লাইব্রেরিটার মেইনলি কাজটাই হলো যে আপনার ডেটা সেটগুলোকে প্লট করা, নেমই বলতেছে যে আমরা কিছু প্লট করব। সো matplotlib মানে ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরি অ্যান্ড এই লাইব্রেরিটা ইউজ করে আমরা ডিফারেন্ট গ্রাফ, হিস্টোগ্রামস অ্যান্ড আদার যে আরও অনেক টাইপ অফ গ্রাফ আপনারা দেখবেন এই গ্রাফগুলোকে আমরা মোস্টলি ম্যাটপ্লটলিব ইউজ করি। সো ম্যাটপ্লটলিবের পাই প্লটে একটা ম্যাটপ্লটলিবের একটা ফাংশন আছে বা একটা মডিউল আছে পাই প্লট। সো আমরা এই পাই প্লটটাকে ইউজ করে ডিফারেন্ট গ্রাফিক্যাল মডেলসকে বিল্ড করতে পারি।
সো অর বেসিক্যালি ডিফারেন্ট গ্রাফকে আমরা বিল্ড করতে পারি। এটা আমরা একটু পরে আবার দেখব যে ম্যাটপ্লটলিব কিভাবে আপনার হেল্প করতেছে। অ্যান্ড এইটা ছাড়াও, এই প্লটিং ছাড়াও আপনাদের আরেকটা লাইব্রেরি আপনারা অনেক ইউজ করবেন, অ্যান্ড এইটা হলো যে scikit-learn library. Basically, they offer some scientific kits to examine your data, or basically to scientific kits that you can actually use on your data. And এই লাইব্রেরিটাকে ইন শর্ট স্কেলার লাইব্রেরি বলে, যে এইখানে যেটা আছে। সো এই লাইব্রেরিটাকে ইন শর্ট স্কেলার লাইব্রেরি বলা হয়। অ্যান্ড এই আজকে আমরা যে কটা মেথডস দেখবো, আমরা দেখবো যে অনেকগুলো মেথডস বা অনেকগুলো টুলস যেগুলো বা যে কাজগুলো আমরা করতে চাই, এই কাজগুলো আমরা স্কেলারের ডিফারেন্ট মডেল বা ডিফারেন্ট ফাংশনকে কল করেই করতে পারি। সো দিস ইজ আ ভেরি হেল্পফুল মডেল। এটা যে কোনো মানে এটা অনলি একটা কাজ করে না, বেসিক্যালি এটা আমাদেরকে অনেকগুলো ফাংশনস বা মডেলস দেয় যেগুলো আপনাদের মেশিন লার্নিং অনেক ইউজফুল। সো এটা একটা সেট অফ টুল কিট আপনারা বলতে পারেন, যেটা কিনা আপনার ফুল থ্রু আউট দিস মেশিন লার্নিং প্রজেক্ট আপনাদের খুবই দরকার পড়বে। এটা নিয়ে আমরা আরো দেখবো যে কি কি ফাংশনস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, সো এই চারটা মডিউল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, বা এই চারটা লাইব্রেরিজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান উইথ এনি কোয়েশ্চেনস রিগার্ডিং এনিথিং এই পর্যন্ত যা যা ডিসকাস করলাম? আচ্ছা, ইন দ্যাট কেস আমরা আমাদের প্রি প্রসেসিং এর পার্টটাতে চলে যাই। আমাদের ডেটা প্রি প্রসেসিং এর ফার্স্টে যেই জিনিসটা আমাদের হ্যান্ডেল করতে হয় সেটা হলো যে আমাদের নাল ভ্যালুস গুলোকে রিমুভ করতে হবে। সো অবভিয়াসলি আপনি যখন একটা ডেটা কালেক্ট করবেন, মানে আপনাদের তো কালেকশনের কাজটা করতে হবে না, বাট যদি আপনারা কখনো কালেক্ট করেন দেখবেন যে সবগুলো ইনফরমেশন রিট্রিভ করা অলওয়েজ পসিবল হয় না। সো মেবি আপনি একটা, যে অ্যাগেন হাউস রেন্টিং এর প্রবলেমটাই যদি আমরা দেখি, সো মেবি আপনি একটা হাউসের প্রপার্টিজ গুলো চেক করতেছেন এন্ড আপনি জানেন না যে এটা অ্যাকচুয়ালি কত স্কয়ার মিটার, বা মেবি একটা হাউসে কতগুলো রুম আছে এগুলো হয়তো আপনার জানা নেই। এরকম কিছু কিছু ডেটা দেখা যায় যে আমরা অনেক সময় মিস করি ডেটা সেটে। সো এই যে ভ্যালুস গুলো আছে যেগুলো কিনা ডেটা সেটে প্রেজেন্ট থাকে না, বা যেই ভ্যালুগুলো আমরা মিস করছি, এদেরকেই বলা হয় নাল ভ্যালুস অর মিসিং ডেটা। আপাতত জাস্ট নাল ভ্যালু টার্মটা জানাই না। আর বেসিক্যালি এমন কিছু ভ্যালু যেগুলো কিনা কালেক্ট করা হয়নি ডেটা সেট কালেকশনের সময়, বা থ্রুআউট দিস প্রসেস সামহাউ এই ভ্যালুগুলো আমাদের ইনক্লুড করা হয়নি ডেটা সেটটার মধ্যে। সো এই ভ্যালুগুলো হলো, যেমন এইখানে ফর এক্সাম্পল এই যে এনএন দেখতেছেন, এনএন মানে হলো নট এ নাম্বার। সো এখানে যতগুলোই এনএন ভ্যালু দেখতেছেন এখানে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু দেয়া নাই। সো এখানে যেগুলো যা যা দেখতেছেন প্লাস এখানে আরো কিছু এনএন আছে, এখানে কোনোই ভ্যালু দেয়া ছিল না। আর বাকি যে কেসগুলো আছে এখানে, যেমন এখানে স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভড আছে, এখানে অ্যাপ্রুভড আছে, অর ডেট এখানে একটা ডেট দেয়া আছে, আর এখানে ক্যাটাগরি আইডিতে 1.0 দেওয়া আছে। সো এইখানে আমাদের কিছু ভ্যালু আছে, বাট যত জায়গায় আপনি দেখতেছেন যে এনএন লেখা আছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনোই ভ্যালু নাই। সো আমরা যেই কাজটা করি সেটা হলো যে ফার্স্টে একদম এট দ্য ভেরি বিগিনিং আমরা এই যে পান্ডাস লাইব্রেরিটা যেটা দেখলাম আমরা একটু আগে, ইম্পোর্ট পান্ডাস এসপিডি, এই লাইব্রেরিটা বেসিক্যালি এই লাইব্রেরিটা ইউজ করে আমরা একটা ডেটা সেটকে রিড করি। ডেটা সেটগুলো ইউজুয়ালি ডিফারেন্ট ফরম্যাটে থাকে, মোস্টলি আপনারা দেখবেন যেটা সিএসভি ফরম্যাটে আছে। সো পান্ডাসের একটা ফাংশন আছে রিড সিএসভি। সো এই ফাংশনটাকে যদি আপনি কল করেন এন্ড দেন ওইখানে যদি একটা সিএসভি ফাইলের লোকেশন সেন্ড করে দেন, ইন দ্যাট কেস মানে একটা প্যারামিটার হিসেবে যদি সেন্ড করেন, ইন দ্যাট কেস সে অটোমেটিক্যালি ওই ফাইলটা থেকে যেই ডেটাগুলো আছে এগুলোকে রিড করবে, রিড করে এটা একটা ডিকশনারি লাইক স্ট্রাকচারে ডেটাটাকে স্টোর করবে। সো এই যে ভলান্টিয়ার হলো কি আমাদের ওই সেটা ওই অবজেক্টটার মানে সব ওই ক্লাসটা ওই ইসটা আর কি বলে ওই ডিকশনারিটার নাম বলতে পারেন, অর বেসিক্যালি ওই যে ক্লাসটা আছে ক্লাসটার ইনস্ট্যান্স বলতে পারেন, অর অবজেক্ট বলতে পারেন, যেটাই বলুন না কেন। এন্ড এই ইনস্ট্যান্সে কয়েকটা ফাংশন আছে, ওয়ান অফ দি ফাংশন ইজ হেড। সো এই হেডের মধ্যে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনার হেডে যদি 3 বলেন, সো তখন সে যেটা করবে ফার্স্ট তিনটা যে কলাম আছে আপনাদের, সরি ফার্স্ট তিনটা যে রো আছে আপনার ডেটা সেটে, সেই তিনটা রোকে আপনার শো করবে। সো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে
চাইলে এটাকে চেঞ্জ করে 5 করে দিতে পারেন। ইন দ্যাট কেস সে ফার্স্টে 5টা যে কলাম মানে পাঁচটা যে রো আছে এই 5টা রোকে সে শো করবে। এন্ড এখানে যদি আপনি 10 করে দেন ইন দ্যাট কেস আপনি ডেটা সেটে যে ফার্স্ট 10টা রো আছে এই ডেটা সেট এই রো গুলোকে সে শো করবে। এন্ড আপনি চাইলে ফুল ডেটা সেটটাকেও প্রিন্ট করতে পারেন, জাস্ট এই হেডার পার্টটা রিমুভ করে জাস্ট ভলান্টিয়ার প্রিন্ট ভলান্টিয়ার এরকম কিছু দিয়ে দেবেন। এন্ড এখানে আপনাদের যে ফুল ডেটা সেটটা আছে ফুল ডেটা সেটটাই চলে আসছে। সো মাঝখানে এখানে কিছু ডট ডট লাইন আছে, সো এখানে কিছু সে স্কিপ করছে মানে একদম ডিরেক্টলি প্রিন্ট করেনি। সো এখানে ফার্স্ট 5টাকে প্রিন্ট করছে এন্ড দেন লাস্ট 5টাকে প্রিন্ট করছে, বাট দ্য মেইন আইডিয়া ইজ যে এখানে আপনার ফুল ডেটা সেটটাই সে প্রিন্ট করছে। এন্ড নিচে সে লিখে দিয়েছে যে এখানে আপনার টোটাল 665 বা 665টা রো আছে, আর বেসিক্যালি আপনার ডেটা পয়েন্টস আছে কি 665টা, এন্ড আপনাদের ফিচার আছে কি 35টা। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন যারা দেখলাম এটা নিয়ে? এনিওয়ান উইথ এনি কনফিউশন? এই লাইব্রেরি গুলো নিয়ে কি মানে মাত্র যে দুটো ফাংশন দেখলাম এগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ বলেন। মানে এই যে হেডের পার্টটা, আচ্ছা সো আপনাদের ফার্স্টে ভলান্টিয়ারটা আসছে গিয়ে pandas does read receive ফাংশনটা থেকে। এটা বেসিক্যালি একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করে, ওই ইনস্ট্যান্সটাই হলো ভলান্টিয়ারে আমরা স্টোর করে রাখছি বা ওই ইনস্ট্যান্সটাকে আমরা ভলান্টিয়ার নাম দিলাম। এরপরে এটার কিছু ফাংশনস আছে এই অবজেক্টটার। ওয়ান অফ দ্য ফাংশন ইজ হেড। সো হেড ফাংশনটা যেই কাজটা করে সেটা হলো আপনাদের নেক্সট যেই ফার্স্ট যে 5টা ডেটা পয়েন্টস আছে, ফার্স্ট যে 5টা রো আছে আর হেডের যে রো গুলো আছে এই রো গুলোকে প্রিন্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 0 1 2 3 4 এই 5টা রো সে প্রিন্ট করছে। অলসো এখানে যদি আপনি 10 দিয়ে দিতেন ইন দ্যাট কেস আপনি দেখতেন যে সে ফার্স্ট যে 10টা রো আছে এই 10টাকে প্রিন্ট করছে। সো এই যে এখানে দেখছেন যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা রোকে সে প্রিন্ট করছে। দিস ইজ দি ওয়ার্ক অফ দি হেড ফাংশন। তো নিয়ে কোনো কনফিউশন? এখন কি কনফিউশনটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা সো এরপরে अगेन আপনাদের নাল ভ্যালু, এখানে যে নাল ভ্যালুগুলো যে আছে এই যে এখানে যে এনএন বা এখানে যে এনএন এগুলো যে আছে, কোশ্চেনটা থাকে যে এই ভ্যালুগুলোকে আমরা কিভাবে কাউন্ট করব, এগুলোকে আমরা ডিটারমাইন করব কিভাবে। অবভিয়াসলি আমরা তো এখানে দেখতেছি যে কোনটা কোনটা নাল আছে, বাট যদি এটা 1 বিলিয়নের ডেটা সেট থাকে তাহলে কি আমরা এই প্রত্যেকটা পয়েন্টকে ম্যানুয়ালি গুনে গুনে কাউন্ট করব নাকি একটা লুপ রান করব নাকি কি করব, এই কোশ্চেনগুলো থাকে অবভিয়াসলি। এন্ড দি মেইন আইডিয়া ইজ যে এগুলো কোনোটাই আপনাদের ম্যানুয়ালি কিছুই করতে হবে না। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ডেটার একটা ইনস্ট্যান্স আছে ইজ নাল। সো ইজ নাল বেসিক্যালি আপনাকে দেখায় যে কোন কোন ভ্যালুগুলো নাল আছে। সো যদি নাল থাকে ইন দ্যাট কেস এখানে ট্রু লেখে, আর যদি নাল না থাকে ইন দ্যাট কেস ওখানে ফলস লিখে দেয়। সো বেসিক্যালি যদি দেখে যে এখানে আপনার একটা এনএন আছে, সো এই যে ইজ নাল ভ্যালুটা ট্রু রিটার্ন করে, আর যদি দেখে যে এখানে কোনো একটা ভ্যালু আছে 1.0 আছে ইন দ্যাট কেস শেয়ারের ভ্যালুটা রিটার্ন করে, সে ফলস রিটার্ন করবে। And you can just write is_null.sum, so sum ফাংশনটা পুরোটা সাম করে দিতেছে। এন্ড এরপরে এটাকে যদি প্রিন্ট করেন ইউ সি যে প্রত্যেকটা ফিচারে আমাদের কয়টা করে নাল ভ্যালু আছে। সো অ্যাজ ইউ ক্যান সি যে অপরচুনিটি আইডি থেকে সামারি পর্যন্ত আমাদের একটাও নাল ভ্যালু নাই, সবগুলোই 0। এন্ড এরপর ইজ প্রায়োরিটিতে আমাদের 603টা নাল ভ্যালু আছে। এরপরে ক্যাটাগরি আইডিতে 48টা আছে, ক্যাটাগরি মেবি এটা দিস ডিক্রিজ বা এরকম কিছু একটা মিন করছে। এনিওয়ে সো ক্যাটাগরি ডিস্কে আমাদের 48টা ভ্যালু আছে, এএমএসএল এ আমাদের 665টা নাল ভ্যালু আছে। তার মানে এএমএসএল এর ফুল যে কয়টা রো আছে প্রত্যেকটা রোই নাল। তারপরে এএমএসএল ইউনিটেও 665টা নাল ভ্যালু আছে, তার মানে ফুল রোটাই আমাদের নাল ভ্যালু দিয়ে ফিল করা। সো এখানে কোনোটাই অ্যাকচুয়ালি রিয়েল ভ্যালু নাই। এন্ড এরকম করে দেখতে পাচ্ছেন যে ল্যাটিটিউড লংগিটিউড এখানেও আমাদের কোনো ভ্যালু নাই, সবগুলোই নাল। নিচের যতগুলো আছে এগুলো প্রত্যেকটাই আমাদের নাল, বিআইএন বিবিএলএন ডিএ সবগুলোতে আমাদের অনলি নাল ভ্যালুই আছে। সো ইউজিং দিস ফাংশন ইউ ক্যান অ্যাকচুয়ালি সি যে আপনাদের টোটাল কয়টা নাল ভ্যালু আছে। কার কোনো কনফিউশন এই পর্যন্ত?
Any confusion regarding anything? আচ্ছা, সো এখন কোয়েশ্চেন থাকে যে নাল ভ্যালু গুলোকে আমরা রিমুভ কিভাবে করব। একটা জিনিস যে নাল ভ্যালু কিন্তু আপনার কোনো বেনিফিট দিতেছে না। আপনি যে মেশিন লার্নিং মডেলটা রান করবেন, ওইখানে যদি নাল ভ্যালু থাকে সে কিন্তু কিছু শিখবে না। মানে নাল ভ্যালু থেকে তো শেখার মতো কিছু নাই। ওখানে যদি 1 2 3 কোনো একটা ভ্যালু থাকে তখন আপনি ওইটা থেকে লার্ন করতে পারবেন। বাট নাল ভ্যালু দিয়ে তো কোনো কিছু লার্ন করা পসিবল না। সো আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো এই নাল ভ্যালুগুলোকে হ্যান্ডেল করতে হবে। এন্ড হ্যান্ডেল করার ডিফারেন্ট ওয়ে আছে। অর ফর দিস কোর্স আমরা জাস্ট দুইটা ওয়ে শিখবো। একটা হবে গিয়ে ড্রপিং বা রিমুভিং। সো আপনাদের একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে তিনটা যে নাম দেওয়া আছে বিআইএন, বিবিএল এন্ড এনটিএ, এগুলোর প্রত্যেকটাতেই আমাদের কোনো ভ্যালুই নেই, প্রত্যেকটা আমাদের নাল ভ্যালু। সো আমরা কি করতে পারি, আমরা অ্যাগেইন ম্যানুয়ালি ড্রপ না করে দেয়ার ইজ এ ফাংশন কল ড্রপ। সো ড্রপ ফাংশনের মধ্যে জাস্ট আমরা কলামের নামটা যদি আমরা এরকম একটা মানে একটা অ্যারে, যদি আমরা একটা অ্যারে ডিফাইন করি সেটার মধ্যে যদি কলামের নামটা বলে দেই, ইন দ্যাট কেস অটোমেটিক্যালি আমার অ্যারেগুলো মানে কলামগুলোকে ডিলিট করে দেবে। এখানে x ইজ ইকুয়াল টু 1 দিছে বিকজ আমরা অ্যাকচুয়ালি কলামগুলোকে ডিলিট করতে চাই। এই জন্য এখন ওই x ইজ ইকুয়াল টু 1 দেওয়া, বাই ডিফল্ট x ইজ ইকুয়াল টু 0 থাকে বা রোগুলোকে আমরা ডিলিট করতে চাই, এরকম একটা কনফিগারেশন বাই ডিফল্ট দেয়া থাকে। এন্ড if we be more practical then only এই তিনটা ভ্যালু না, আমাদের অ্যাকচুয়ালি এখানে যতগুলো নাল ভ্যালু আছে যে এই এই 8টা ফিচারের জন্য এই 8টা ফিচার কি আমাদের ড্রপ করা উচিত। অলসো উপরে আমাদের আরো কিছু ফিচার আছে যেখানে কিনা আমাদের কমপ্লিটলি নাল ভ্যালুই আছে। সো আমাদের উচিত এই ফিচারগুলোকেও রিমুভ করে দেওয়া। বাট এইখানে জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে কিভাবে আমরা এই ভ্যালুগুলোকে ড্রপ করি। এখানে যে অ্যাকচুয়ালি যে ফুল স্কেল প্রি প্রসেসিং ওইটা আসলে করা হয়নি, এগুলো এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত। সো এখানে জাস্ট তিনটা কি ড্রপ করছে, বাট যখন আপনারা আপনাদের প্রজেক্টটা করবেন ইউ মাস্ট ড্রপ অল অফ দি কলামস যেখানে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই, আর যেখানে প্রত্যেকটা ভ্যালু হলো নাল ভ্যালু। এন্ড এই সেম কাজটা আপনারা রো এর জন্য করতে পারেন। সো যেই সব রো গুলোতে দেখবেন যে আপনার যেমন এই যে ক্যাটাগরি লিস্ট যেটা আছে, সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল 48টা নাল ভ্যালু আছে। সো আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এখানে সবগুলো নাল ভ্যালু নাই, সো আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই রো গুলাকে, এখানে যে কটা রো আছে এই রো গুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। সো বেসিক্যালি এখানে যে কাজটা করছে যে ভলান্টিয়ারের এই ফিচারটার মধ্যে যে কয়টা ভ্যালু নট নাল বা যে কয়টা ভ্যালু আছে যারা নাল না, তাদেরকে নিয়ে নতুন একটা ডেটা সেট ফর্ম করছে যেটাকে তারা ভলান্টিয়ার সাবসেট নাম দিয়েছে। And these are the two ways of dropping or basically handling the null values. So আমরা যেটা করতে পারি, আমরা either একটা ফিচারকে ড্রপ করে দিতে পারি, or আমরা যেই সব রো গুলো বা ডেটা ইনস্ট্যান্সেস গুলো আমাদের নাল আছে আমরা এদেরকে রিমুভ করে দিতে পারি। এন্ড এইটা হলো কি ড্রপিং। এন্ড মোস্ট অফ দি কেসেসে আমরা যেটা দেখবো যে মোস্ট অফ দি কেসেসে আমরা ড্রপিংটা প্রিফার করি না। তার কারণ হলো যে আমরা যদি ডেটা সেটগুলোকে ড্রপ করে দিই তাহলে আমাদের কিন্তু ট্রেনিং এর ডেটা পয়েন্টস কমে আসে। সো লেটস সে আপনার 1000টা ডেটা আছে, 1000টা ডেটার মধ্যে আপনার 900 ডেটাতেই নাল ভ্যালু আছে, মানে লেটস সে 900 ডেটার কোনো না কোনো কলামে নাল ভ্যালু আছে। সো আপনি যদি রো ওয়াইজ যদি ড্রপ করতে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার 900টা রোকে ড্রপ করে দিতে হবে। সো আলটিমেটলি আপনাদের জাস্ট 100টা রো থাকবে, অ্যান্ড 100টা ডেটা পয়েন্ট ইজ নট আইডিয়াল for a machine learning model to train on. So most of the cases দেখা যায় যে আমরা এগুলোকে আসলে ড্রপ করে দেই না যদি দেখা যায় যে ডেটা সেটটা অনেক বড়, অ্যান্ড লেটস সে আমাদের 1 লাখের একটা ডেটা সেট আছে বা 1 মিলিয়ন সাইজের একটা ডেটা সেট আছে, অ্যান্ড তার মধ্যে যদি দেখি যে আমাদের 1000টা নাল ভ্যালুস আছে, সো আমরা চাইলে এই রোগুলোকে ড্রপ ইজিলি করে দিতে পারি। বিকজ 1 মিলিয়ন ডেটা সেট থেকে 1000টা ডেটা পয়েন্ট যদি আমরা রিমুভ করে দিই এখানে খুব একটা প্রবলেম ক্রিয়েট হবে না। সো অ্যাকচুয়ালি ডিপেন্ডিং অন দি ডেটা সেট সাইজ আমাদের ডিসাইড করতে হয় যে আমরা কি কলামটাকে রিমুভ করব, আমরা কি রোটাকে রিমুভ করব, নাকি আমরা অন্য কোনো মেথড ইউজ করব। অ্যান্ড এইটা আপনাদের যে মেশিন লার্নিং প্রজেক্টটা আপনারা করবেন, সো এখানে কারোর জন্য দেখবেন যে কলামটাকে ড্রপ করা বা রোগুলোকে ড্রপ করা ইজ বেটার অপশন, আর কারো ডেটা সেটের জন্য দেখবেন যে এগুলোকে ড্রপ না করা ইজ এ বেটার অপশন। এইটা আপনাদের নিজেদের জাজমেন্ট ইউজ করতে হবে টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের ড্রপ করা উচিত নাকি উচিত। এন্ড ক্রাইটেরিয়াটা হলো জাস্ট দেখা যায় ডেটাগুলোকে ড্রপ করার পর আমাদের ডেটা সেটের সাইজটা কিরকম থাকে।
মোস্টলি আমরা এটাই দেখে তবে ডিসাইড করি যে ড্রপ করবো না কি করবো। আচ্ছা, সো ড্রপিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? অ্যাগেইন রিমেম্বার যে এই জিনিসগুলো কিন্তু আপনাদের নিজেদের প্রজেক্টে বিল্ড করতে হবে। সো এই ডিসিশনগুলো কিন্তু নিয়ে দেওয়া থাকবে না। কোডগুলো আপনারা এগুলো ইউজ করতে পারবেন, বাট কেন এই কোডটাই ইউজ করবেন এই কোশ্চেনটা কিন্তু আপনাদেরকে অ্যান্সার করতে হবে। স্পেশালি আপনারা যদি মনে থাকে যে আমরা বলছিলাম যে আমাদের কিন্তু ফার্স্ট ক্লাসে যেটা বলছিলাম যে আমাদের কিন্তু এখানে এই যে মেশিন লার্নিং এর যে প্রজেক্টটা এখানে একটা ভাইবা হবে, ইন্ডিভিজুয়াল ভাইবা, এন্ড মোস্ট অফ দ্য মার্কস কিন্তু এই ভাইবাতেই থাকবে। সো আলটিমেটলি কিন্তু ওই ভাইবাতে এই কোশ্চেনগুলোই করা হয় যে আপনি কেন ড্রপ করলেন বা ড্রপ করলেন, আপনার লজিকটা কী ছিল এটার পিছনে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি এখানে আপনারা কোন মেথডসগুলো ইউজ করবেন, নট জাস্ট ইউজ দ্য মেথডস, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কেন কোন মেথডটা আমরা ইউজ করতেছি। কারো কোনো কনফিউশন এই পর্যন্ত? Anyone with any confusion regarding the dropping of rows and columns? Anyone with any confusion? No, sir. আচ্ছা, সো এরপরে যে জিনিসটা যে লেস আপনি ড্রপ করবেন, সো তখন আপনি কি করতে পারেন? ইন দ্যাট কেস আপনাদের আরেকটা অপশন হলো যে ইমপিউট করে দেওয়া একটা ভ্যালু, অর বেসিক্যালি একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া এই নাল ভ্যালুগুলো জায়গায়। সো এখানে দেখতেছেন যে এখানে বেসিক্যালি ফর 6 মান্থস, সো জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের এই যে তিনটে কমোডিটি এক্স, সল্ট অ্যান্ড স্প্যাম, এই তিনটা কমোডিটির প্রাইসগুলো দেয়া আছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে সল্টের জন্য মার্চ আর মেতে সল্টের প্রাইস কীরকম ছিল এইটার কোনো ডেটা এখানে দেয়া নাই, অ্যান্ড বাকি সবগুলো ডেটা এখানে দেয়া আছে। সো অ্যাগেন এই ডেটা সেটটা কিন্তু অনেক ছোট। সো এখানে যদি আমরা জাস্ট এই ফুল রোটা, মার্চের ফুল রোটা, মের ফুল রোটাকে যদি ড্রপ করে দিই, ইন দ্যাট কেস কিন্তু আমাদের থাকতেছে জাস্ট 6টা মান্থ থাকতেছে, না সো 4টা মান্থ থাকতেছে। সো এইটা কিন্তু খুব একটা বড় ডেটা সেট না, অ্যান্ড এইটার উপর ট্রেনিং করাও খুব একটা ওয়াইজ হবে না। অলসো জাস্ট 4 পয়েন্টের ডেটা সেটের উপর আমরা কখনোই ট্রেন করি না, বাট ইউ গেট দ্য আইডিয়া। ইউজুয়ালি আমরা যদি দেখা যায় যে এখানে 600টা ডেটা পয়েন্ট ছিল, আপনি 200টাকে ড্রপ করে দিয়েছেন, ইন দ্যাট কেস দেখবেন যে ডেটা সেটটা অনেক ছোট হয়ে আসছে, উইচ উই ডু নট ওয়ান্ট। সো আমরা যেটা করি, আমরা এই যে এনএন ভ্যালুগুলো আছে বা নট এ নাম্বার ভ্যালুগুলো আছে, এইখানে আমরা একটা নাম্বার অ্যাসাইন করি। এখন অ্যাসাইন করারও ডিফারেন্ট মেথডস পসিবল। একটা মেথড হলো যে একটা ফিক্সড ভ্যালু এখানে বসাই দেওয়া, যেমন আমরা এই ফিল এনে এই ফাংশনটা ইউজ করে দেন তার মধ্যে একটা প্যারামিটার পাস করতে পারি। এখানে যে প্যারামিটারটা পাস করলাম এটা বেসিক্যালি বলতেছে যে যতগুলো নাল ভ্যালু আছে সব জায়গায় 50 অ্যাসাইন করবে। সো অ্যাজ ইউ ক্যান সি যে এখানে আমাদের মার্চে আর মেতে নান ছিল, অ্যান্ড এখানে ফিল এনে 50 দেওয়ার পরে আমাদের মার্চে অ্যান্ড মেতে 50 ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে। সো আপনি চাইলে একটা ফিক্সড ভ্যালু এখানে অ্যাসাইন করে দিতে পারেন যখন আপনি জানেন যে এখানে এই ভ্যালুটাই বসা উচিত। সো তখন আপনি চাইলে এই মেথডটা ইউজ করতে পারেন, বাট অবভিয়াসলি অ্যাজ ইউ ক্যান সি যেটা খুব একটা স্ট্যাটিস্টিক্যালি অ্যাকসেপ্টেবল অ্যাপ্রোচ না, মানে আমাদের তো কোনো একটা লজিক থাকা উচিত ভ্যালুটা অ্যাসাইন করার জন্য। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো there is something called sample imputer. সো এই যে স্কেলার্ন যে লাইব্রেরিটা আমরা দেখছিলাম একটু আগে, সো এই লাইব্রেরির একটা মডিউল হলো গিয়ে ইমপিউট, অ্যান্ড ইমপিউটের মধ্যে আপনার একটা ফাংশন আছে গিয়ে ফাংশনের বেসিক্যালি একটা ইনস্ট্যান্স আছে গিয়ে আপনার মানে একটা ক্লাস আছে গিয়ে স্যাম্পল ইমপিউটার। সো স্যাম্পল ইমপিউটার ফাংশনটাকে যদি আপনি কল করেন, ইন দ্যাট কেস আপনার মিসিং ভ্যালুসগুলো কি টাইপ এটা ডিফাইন করে দিতে হয়। সেখানে np.nan দিয়ে বোঝাচ্ছে যে মিসিং ভ্যালুগুলো হলো nan লেখা আছে, অর নট এ নাম্বার, এই ভ্যালুটা অ্যাসাইন করা আছে। অ্যান্ড দেন স্ট্র্যাটেজিতে আমরা অ্যাকচুয়ালি ডিফাইন করে দিই যে এই যে nan ভ্যালুগুলো আছে এগুলাকে আমরা কোন ভ্যালু দিয়ে রিপ্লেস করব। সো এখানে আমরা বলে দিতেছি যে আমাদের স্ট্র্যাটেজি হলো মিন, তার মানে যতগুলো এনএন ভ্যালু দেখবে এগুলোকে মিন দিয়ে রিপ্লেস করে দেবে, অ্যান্ড এরপরে জাস্ট ফিট করতে হবে সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড যে সল্টের মিন কত। এই ফিট ফাংশনটা বেসিক্যালি এই সল্ট যে কলামটা আছে এটার মিন ক্যালকুলেট করতেছে, অ্যান্ড দেন জাস্ট ট্রান্সফর্ম ফাংশনটা কল করে আপনি ওই ভ্যালুটাকে এই সল্টে অ্যাসাইন করে দিতেছেন। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের মিন হলো গিয়ে 52.25। আপনি যদি বাকি নাম্বারগুলোকে অ্যাড করে দেন 4 দিয়ে ডিভাইড করেন, দেন উইল হ্যাভ 52.25, অ্যান্ড ইউ ক্যান সি যে মার্চ আর মে এই দুটো জায়গায় সে মিনটাকে অ্যাসাইন করে দিচ্ছে।
সো দিস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি যে আপনি একটা ফিক্সড নাম্বার অ্যাসাইন না করে এখানে একটা মিনও অ্যাসাইন করে দিতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি এখানে মিন বাদে আরও কিছু জিনিস অ্যাসাইন করা যায়। আপনি চাইলে এখানে মিডিয়ানটা অ্যাসাইন করে দিতে পারেন, অর মানে যে নাম্বারটা বেশি এবার আছে মানে যে নাম্বারটা মিডিয়ান ওই নাম্বারটাকে অ্যাসাইন করে দিলেন, অথবা মড অ্যাসাইন করে দিলেন, যে নাম্বারটা বেশি বার আছে ওই নাম্বারটাকে অ্যাসাইন করে দিলেন। সো আপনি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি এখানে ইউজ করতে পারেন। সো এইখানে যদি আমরা মিডিয়ান দিয়ে দিই, সার্জিক্যাল সিচ এখন সেটা মিডিয়ান আর মিন মনে হয় সেম, আর কিন্তু মড দিলে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখানে বলা আছে যে আপনার ইদার এটা কনস্ট্যান্ট হতে পারে। মডটাকে এখানে মোস্ট ফ্রিকোয়েন্ট বলতেছে, এখানে জাস্ট আমরা মোস্ট ফ্রিকোয়েন্ট দিয়ে দেই। সো অ্যাজ ইউ ক্যান সি যে স্টিল এখানে মোস্ট ফ্রিকোয়েন্ট এটাই আসতেছে। আচ্ছা, এনিওয়ে, সো এই ডেটা সেটের জন্য ভ্যালুটা অলওয়েজ সেম থাকতেছে, আমরা যেটাই দেই না কেন। এখানে আপনার মিডিয়া মিন আসছে কি 52.25, বাট ডিফারেন্ট ডেটা সেটের জন্য এখানে আপনি ভ্যালুটা চাইলে চেঞ্জ করে দেখতে পারেন, এন্ড ইউ সি যে আপনার ডিফারেন্ট ভ্যালু আসতেছে এখানে। আচ্ছা, এখানে প্রবলেমটা হয়েছে এইখানে যে আমরা সেলস এইটাকে অলরেডি একবার চেঞ্জ করে ফেলতেছি। সো এটাকে যখন একবার চেঞ্জ করে ফেলতেছি এরপর আর এটা কাজ করতেছে না, বিকজ তখন এটা নান নাই, তখন এটা 52.25 আছে। বা যদি আপনি একদম ফার্স্ট থেকে রান করে দেন লেটস সে মোস্ট এক্সিকিউটেডটা দেবেন, ইন দ্যাট কেস ইউ উইল সি যে এখানে 12 চলে আসছে। সো যখন আমরা মোস্ট ফ্রিকোয়েন্ট দিলাম, সো এখানে সে দেখছে যে 12 আমার দুইবার আছে, মানে 12 আমার একবার ছিল, বাট এখানে সবগুলোই অনলি একবারই ছিল, এই জন্য আর কি সে আর খুব বেশি চেঞ্জেস করেনি। জাস্ট ফার্স্ট ভ্যালুটা কি মোস্ট ফ্রিকোয়েন্ট ধরে তারপরে সে এই বাকি যে কাজগুলো মানে বাকি যে নাল ভ্যালুগুলো আছে এগুলোকে রিপ্লেস করে দিচ্ছে। অ্যান্ড এইখানে যদি আপনি মিডিয়ান দিয়ে রান অন দেন, ইন দ্যাট কেস ইউ উইল সি যে এখানে আপনার মিডিয়ান আসছে কি 55.0। So the main idea is যে আমাদের different strategy আছে, different strategy ইউজ করলে এখানে আমাদের different ভ্যালু আসবে। এন্ড আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন ডিপেন্ডিং অন ইওর আর্গুমেন্ট, যে আপনার কি মনে হয় যে কোন ভ্যালুটা আমরা চুজ করা উচিত। সো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালুটা আমরা চুজ করি, কিছু কিছু ক্ষেত্রে মিডিয়ান চুজ করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা মিন চুজ করি। ইউজুয়ালি প্রাইজের ক্ষেত্রে আমরা মিনটাই চুজ করি। এনিওয়ে, সো এই পর্যন্ত যা যা দেখলাম আমরা ইমপিউট নিয়ে, অলসো আমাদের নাল ভ্যালু হ্যান্ডেলিং নিয়ে, যে আমাদের যদি একটা নাল ভ্যালু থাকে ওটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি, আর কোন কোন লজিকে আমরা কোন কোন এইগুলা হ্যান্ডেলারগুলো ইউজ করি, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন? এগেন এই লজিকটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আপনি কোন লজিক অ্যাপ্লাই করে ইদার ড্রপ করতেছেন নাকি ইমপিউট করতেছেন, অ্যান্ড ইমপিউট আপনি কোন স্ট্র্যাটেজিটা দিয়ে করতেছেন, এটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। কারো কোনো কনফিউশন এই পর্যন্ত? Anyone? Any confusion regarding anything? No, sir. No, sir. আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হয়, এখানে আমাদের কিছু আরো ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হয়। সো বেসিক্যালি আমাদের যে ফিচারগুলো থাকে এগুলোকে আমরা দুইটা টাইপে ডিভাইড করতে পারি। একটা হলো কি আমাদের ক্যাটাগরিক্যাল ফিচার, আর একটা হলো আমাদের নিউমেরিক্যাল ফিচার। ফর এক্সাম্পল, আগের ডেটা সেটে যদি আমরা একটু দেখি, সো এইখানে দেখতেছেন যে এই যে ভলিউম রিকোয়েস্ট, এইখানে যতগুলাই আছে ভ্যালু প্রত্যেকটাই কিন্তু একটা নাম্বার। আর এখানে যে আমাদের কন্টেন্ট আইডি আছে, কন্টেন্ট আইডিও কিন্তু আমাদের একটা নাম্বার প্রত্যেকটাই। অন দি অলসো হিটস যেগুলো আছে এগুলো দেখেন যে আপনার প্রত্যেকটা একটা নাম্বার। বাট লেটস সে আমাদের দেখেন যে ডেট এন্ড ডেট এইটা কিন্তু নাম্বার না। জুলাই 30, 2011 এটা কিন্তু কোনো নাম্বার না। ফেব্রুয়ারি 1, 2011 এটাও কোনো নাম্বার না। আর ক্যাটাগরি টেক্সট যেটা আছে স্ট্রেংথেনিং কমিউনিটিস, এইটাও কিন্তু কোনো নাম্বার না। আর এনভায়রনমেন্ট এটাও কোনো নাম্বার না। সো অবভিয়াসলি যেইগুলো আমাদের নাম্বার থাকে, যে ফিচারগুলোতে আমাদের অনলি নিউমেরিক্যাল ভ্যালুস থাকে, ওগুলোকে আমরা নিউমেরিক্যাল ফিচার্স বলি।
আর যেই ভ্যালুগুলোতে বা যেই ফিচার্সগুলোতে আমাদের অনলি ক্যাটাগরিক্যাল অর বেসিক্যালি নট এ নাম্বার থাকে, নট এ নাম্বার মানে আর কি ইনএন না, বেসিক্যালি আমাদের কিছু স্ট্রিংস থাকে, স্পেশালি কিছু স্ট্রিং স্টোর করা থাকে, ওগুলোকে আমরা মোস্টলি ক্যাটাগরিক্যাল ফিচার বলি। অ্যান্ড দ্যাটস বিকজ তারা অ্যাকচুয়ালি ক্যাটাগরিটাকে ডিফাইন করে। সো লেটস সে মেল ফিমেল ইজ এ ক্যাটাগরি। সো জেন্ডার যদি একটা কলাম থাকে, এটা মোস্টলি দেখবেন যে আপনার ক্যাটাগরিক্যাল ফিচারই আছে এখানে, অর জাস্ট মেল ফিমেল, অর মেবি অন্য কোনো একটা যে নট প্রিফার টু টেল দি জেন্ডার, এই টাইপের কোনো একটা অপশন হতে দেওয়া আছে। দেন অলসো আমাদের লেটস একটা কোয়েশ্চেন থাকতে পারে যে লেটস সে কোনো একটা পেশেন্ট স্মোকার কিনা, সো এখানে আপনার ইয়েস অর নো এরকম কোয়েশ্চেন থাকে, অর এরকম ফিচার, এরকম ভ্যালুস থাকে যে ইদার সে ইজ স্মোকার অর সে ইজ স্মোকার না। সো এই যে ইয়েস নো, এটা একটা ক্যাটাগরি ডিসাইড করতেছে যে সে কি স্মোকারদের ক্যাটাগরিতে পড়ে নাকি নন স্মোকারদের ক্যাটাগরিতে পড়ে। সো হেন্স যখন আমাদের নাম্বার থাকবে ওগুলোকে আমরা নিউমেরিক্যাল ফিচার্স বলি, আর নাম্বার যখন না থাকে এগুলোকে আমরা ক্যাটাগরিক্যাল ফিচার্স বলি। অ্যান্ড there is one thing, সেটা হলো যে এই যে ক্যাটাগরিক্যাল ফিচার্সগুলো আছে, নিউমেরিক্যাল ফিচার দিয়ে আমরা অবভিয়াসলি স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যাপ্লাই করতে পারি। সো আমরা চাইলে নিউমেরিক্যাল ফিচারগুলোকে অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে, মাল্টিপ্লাই করতে পারি, সবই করতে পারি। ক্যাটাগরিক্যাল ফিচারগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো পারফর্ম করতে পারি না। অ্যান্ড অ্যানাদার প্রবলেম ইজ আপনাদের কম্পিউটার কিন্তু মোস্টলি আপনার নাম্বারসই বুঝে, যদিও ক্যাটাগরিক্যাল ফিচারগুলো আলটিমেটলি কম্পিউটারের কাছে নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, মানে স্ট্রিংগুলোকেও তো সেটা নাম্বার হিসেবেই দেখে। ইয়েস নো যদি লেখা থাকে এটাকেও সেটা নাম্বার হিসেবেই দেখবে। এটা লেটস সে আপনার একটা আস্কি এনকোডিং ইউজ করে আপনার এনকোড করা থাকবে এটা নাম্বারে। বাট দ্য মেইন আইডিয়া ইজ যে আপনার কম্পিউটার বা একটা মেশিন লার্নিং মডেলগুলো যখন আপনার কোনো অপারেশন পারফর্ম করে, দে মোস্টলি ওয়ার্ক উইথ নাম্বারস। অ্যান্ড এমন না যে সবগুলো মডেলই নাম্বার নিয়ে কাজ করে, নাম্বার ছাড়াও কিছু কিছু মডেল কাজ করতে পারে, বাট মোস্ট অফ দেম উইল ওয়ার্ক উইথ নাম্বারস। সো আমাদের যেটা করতে হয়, এই যে ক্যাটাগরিক্যাল ফিচারগুলো আছে, লেটস সে ইয়েস নো বা মেল ফিমেল জেন্ডার, এদেরকে আমাদের কনভার্ট করতে হয় একটা নাম্বারে, অর এনকোড করতে হয় একটা নাম্বারে। অ্যান্ড এই এনকোডিংটা কি আপনার বলা হয় ক্যাটাগরিক্যাল এনকোডিং অর ক্যাটাগরিক্যাল ফিচার এনকোডিং। এই পার্টটা দিয়ে কারো কোনো কোয়েশ্চেন যে ক্যাটাগরিক্যাল ফিচার এনকোডিং কি? বেসিক্যালি এটা একটা প্রসেস যেখানে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালুকে, সরি একটা ক্যাটাগরিক্যাল ভ্যালুকে একটা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে পারি। এনি কনফিউশন রিগার্ডিং দিস? এনিওয়ান উইথ এনি কনফিউশন? সবাই কি বুঝতে পারছেন ক্যাটাগরিক্যাল ফিচার এনকোডিং জিনিসটা কি? Yes, sir. আচ্ছা, এখন এইখানেও আমাদের অবভিয়াসলি আমাদের অনেকগুলো অপশন আছে, বাট আমরা এই কোর্সে জাস্ট এই দুইটা অপশনই দেখবো। সো এই দুইটা অপশন বোঝার জন্য ফার্স্টে আপনাদেরকে একটু বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ সামথিং কল্ড হায়ারার্কি। হায়ারার্কি মানে লেটস সে যে আপনি ক্যান্সারে ডিটেক্ট করতে চাচ্ছেন, লাং ক্যান্সার আপনি ডিটেক্ট করতে চাচ্ছেন। সো অবভিয়াসলি যারা স্মোকার তাদের কিন্তু লাং ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, অ্যান্ড যারা নন স্মোকার তাদের কিন্তু এটা হওয়ার প্রবাবিলিটি কম থাকে। সো যদি কেউ স্মোকার হয় তাহলে কিন্তু তাকে আমরা একটা হায়ার র্যাঙ্কিং দিতে পারি, দ্যাটস বিকজ হি হ্যাজ আ গ্রেটার চান্স অফ গেটিং লাং ক্যান্সার। আর যারা নন স্মোকার তাদেরকে আমরা একটা লোয়ার ক্যাটাগরি বা লোয়ার র্যাঙ্কিং দিতে পারি, দ্যাটস বিকজ হি হ্যাজ আ লেস চান্স অফ গেটিং লাং ক্যান্সার। অন দি আদার হ্যান্ড লেটস সে যে আপনাদের একটা জব ইন্টারভিউ আছে, অ্যান্ড এই জব ইন্টারভিউতে আপনি মেল বা ফিমেল এটা ম্যাটার করে না। অল দ্যাট ম্যাটার ইজ আপনার স্কিল বা আপনার যে বাকি যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো, আপনার এডুকেশন, স্কিল, দেন আপনার প্রজেক্ট কী প্রজেক্ট করছেন, রিসার্চ কী করছেন, এই জিনিসগুলোই ম্যাটার করে, বাট আপনি মেল বা ফিমেল এইটা খুব একটা ম্যাটার করে না। সো ইন দ্যাট কেস এইখানে কোনো হায়ারার্কি বা র্যাঙ্কিং নাই। এমন না যে মেল হলে সে প্রিফারেন্স বেশি পাবে বা ফিমেল হলে প্রিফারেন্স বেশি পাবে, যেহেতু এই হায়ারার্কিটা নাই। সো এইখানে আপনার যেই এনকোডিংটা করতে হবে সেই এনকোডিংটার মধ্যেও হায়ারার্কি থাকতে পারবে। অ্যান্ড সেকেন্ড পার্টটা আমরা একটু পরে দেখবো। আমরা বেসিক্যালি দেখবো যে যদি হায়ারার্কি থাকে, সো ফার্স্ট এক্সাম্পলে যেটা আমরা দেখছিলাম যে আমাদের ইয়েস থাকলে প্রবাবিলিটি বেশি, সো ইয়েসকে আমাদের একটা আপার র্যাঙ্ক দেওয়া উচিত। এইখানে আমরা কিভাবে র্যাঙ্কিংটা অ্যাসাইন করতে পারি? সো যদি হায়ারার্কি থাকে ডেটা সেটে, ইন দ্যাট কেস আমরা লেভেল এনকোডার ইউজ করি। অ্যান্ড লেভেল এনকোডার কি আপনার যে ম্যাপ ফাংশন দিয়েও কল করা হয়। সো এখানে যে ম্যাপ ফাংশনটা আছে, সো
এখানে যে ম্যাপ ফাংশনটা আছে এইটা আর লেভেল এনকোডার ফাংশন যেটা আছে এই দুটো ফাংশন সেম কাজই করতেছে। সো তাদের কাজটা হলো, সো লেটস সে এইখানে দেখেন এইখানে অ্যাক্সেসেবলে আমাদের ইয়েস ছিল আর নো ছিল। সো আপনি যখনই এই sklearn এর একটা মডিউল আছে প্রি প্রসেসিং, এই মডিউল থেকে যখনই আপনি এই ক্লাসটাকে ইম্পোর্ট করবেন, সো যে লেভেল এনকোডার যে ক্লাসটা সেটাকে যখন ইম্পোর্ট করবেন তখন সেটা অবভিয়াসলি একটা অবজেক্ট ক্রিয়েট করবে এন্ড এই অবজেক্টেরই একটা ফাংশন আছে ফিট এন্ড ট্রান্সফর্ম এন্ড এখানে আমাদের যেই কলামটা আমরা ফিট করতে চাই ওই কলামটাকে পাস করতে হবে অ্যাজ অ্যান আর্গুমেন্ট এন্ড এরপরে সে এই কলামটাকে লেভেল এনকোডিং এ মানে এনকোড করে দেবে। সো অ্যাজ ইউ ক্যান সি যে যখন আমরা মানে এটা আগের পার্টটা প্রিন্ট করে নাই, বাট যদি আগের পার্টটা আপনি দেখতেন এনকোডিং এর আগের পার্ট, সো এখানে দেখতেন যে অনলি এই ইয়েস নো গুলোই আছে, এই যে অ্যাক্সেসিবল এনকোডিং এই জিনিসটা ওইখানে থাকতো। বাট ফুল এনকোড করার পরে যখন আমরা এটাকে ফুল এনকোড করতে আবার দেখলাম যে এর ফার্স্ট কয়টা ভ্যালু কি আছে, সো তখন আমরা দেখলাম যে এই যে অ্যাক্সেসিবল যে কলামটা ছিল এই কলামটাকে এনকোড করে জাস্ট 0 ফর নো আর 1 ফর ইয়েস বসাই দেওয়া হয়েছে। সো যেখানে যেখানে ইয়েস ছিল ওখানে 1 বসাই দিয়েছে, যেখানে যেখানে নো ছিল সেখানে 0 বসাই দিয়েছে। সো অ্যাগেইন এর আগে এগুলো ছিল জাস্ট কিছু স্ট্রিং y and n আর বেসিক্যালি কিছু সিম্বলস এন্ড এনকোডিং এর পর এর এখন একটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে এন্ড এইখানে আমরা ধরে নিতেছি যে আমাদের হায়ারার্কিটা ম্যাটার করে এন্ড যেহেতু হায়ারার্কিটা ম্যাটার করে হেন্স আমরা ইয়েস এর জন্য 1 আর নো এর জন্য 0 অ্যাসাইন করে দিয়েছি। তো এইখানে অবভিয়াসলি জাস্ট দুইটাই ভ্যালু ছিল ইয়েস নো, সো আমাদের কাছে তিনটা ভ্যালু থাকতে পারে, লেটস সে গুড, এভারেজ, ব্যাড। সো গুড এর ক্ষেত্রে আমরা 2 অ্যাসাইন করতে পারি, এভারেজের ক্ষেত্রে আমরা 1 অ্যাসাইন করতে পারি, ব্যাড এর ক্ষেত্রে আমরা 0 অ্যাসাইন করতে পারি। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আমরা ফলো করতে পারি টু অ্যাসাইন দিস নাম্বারস টু দিস ফিচারস। কারো কোনো কনফিউশন এই পর্যন্ত? এনি কনফিউশন রিগার্ডিং যে আমরা লেভেল এনকোডিং কিভাবে করি? এনিওয়ান উইথ এনি কনফিউশনস? সবাই তো বুঝছেন এই জিনিসটা? Again, কারো কোনো কনফিউশন? No, sir. আচ্ছা, এরপরে হলো যদি আমাদের ডেটাগুলোতে হায়ারার্কি থাকে মানে না থাকে, ডেটা উইদাউট হায়ারার্কি, তখন আমরা কি করব? সো अगेन উই ক্যান কল দিস ফাংশন, pandas এর একটা ফাংশন আছে get dummies। এই ফাংশনটা যেই কাজটা করে, এই ফাংশনটা যেই কাজটা করে সেটা হলো যে আপনাদের মানে এখানে এখানে ট্রু আর ফলস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, বাট আপনি চাইলে এগুলোকে 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, এখানে কিছু প্যারামিটার চেঞ্জ করলেই এটা হয়ে যাবে। আলটিমেটলি আপনারা যখন মেশিন লার্নিং প্রজেক্টটা করবেন তখন ট্রাই করবেন যে এই যে ফাংশনসগুলো আছে এই ফাংশনসগুলোর যে লাইব্রেরিটা মানে এই ফাংশনসগুলোর প্রত্যেকটারই ডকুমেন্টেশন অ্যাভেলেবল আছে অনলাইনে। আপনি জাস্ট pandas.getdummies থেকে সার্চ দিলে এই ফুল ফাংশনটার যতগুলা মানে যে ডকুমেন্টেশনটা আছে এটা পেয়ে যাবেন। সো এখানে আপনি দেখবেন যে এই ফাংশনটার মধ্যে আমরা কোন কোন প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি এন্ড এইগুলো নিয়ে একটু স্টাডি করবেন যে অ্যাকচুয়ালি কোন আর্গুমেন্ট আমার পাস করা উচিত, কোনটা পাস করা উচিত না, বা এই আর্গুমেন্টগুলোর মিনিংটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসগুলো একটু জানার ট্রাই করবেন। এন্ড দি মেইন আইডিয়া ইজ যে আপনার এইখানে দেখবেন যে ক্যাটাগরি টেক্সট যেটা আছে বেসিক্যালি আপনার এই কলামটা যেটা আছে, আর বেসিক্যালি যদি আমরা আরো ফার্স্টের ডেটা সেটটাতে যদি দেখি, সো এখানে এই কলাম যেটা আছে এইখানে আমাদের কিছু ক্যাটাগরিক্যাল ভ্যালুস আছে। সো अगेन এখানে স্ট্রেংথনিং কমিউনিটিজ আছে, এনভায়রনমেন্ট আছে। সো আমরা চাই যে এই যে ক্যাটাগরি মানে ক্যাটাগরি টেক্সট যেটা আছে এইটাকে আমরা একটা নিউমেরিক্যাল ফিচারে কনভার্ট করব বা এই ক্যাটাগরিক্যাল ফিচারটাকে আমরা এনকোড করব। এন্ড এই এনকোডিংটাই আপনাদের লাস্টে
এইখানে করা হয়েছে। এখানে করা হয়েছে। সো এইখানে ভলান্টিয়ারের যে এই কলামটা আছে এটার উপর যদি আমরা ডট ইউনিক ফাংশনটাকে কল করি, ইন দ্যাট কেস সে আমাদেরকে রিটার্ন করবে যে আমাদের টোটাল কয়টা ইউনিক ভ্যালুস আছে এই কলামে। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে টোটাল 6টা ইউনিক ভ্যালু আছে: স্ট্রেংথেনিং কমিউনিটিজ, এনভায়রনমেন্ট, হেল্পিং নেইবারস ইন নিড, হেলথ, এডুকেশন, এমার্জেন্সি প্রিপেয়ারনেস। সো এই 6টাই ইউনিক ভ্যালু এখানে পসিবল। অ্যান্ড এরপরে যদি আমরা এই গেট ডামিজ ফাংশনটাকে কল করি, সে যেই কাজটা করবে এই একটা কলামকে ডিভাইড করে সে 6টা কলাম ক্রিয়েট করবে। এন্ড অ্যাজ ইউ ক্যান সি যে এইখানে যে ইউনিক ভ্যালুগুলো ছিল, লেটস সে স্ট্রেংথেনিং কমিউনিটি, এইটার জন্য সে আরেকটা কলাম ক্রিয়েট করে ফেলছে। দেন লেটস সে এনভায়রনমেন্টের জন্য সে এখানে আরেকটা কলাম ক্রিয়েট করছে। হেলথ যে ছিল, হেলথের জন্য সে একটা কলাম ক্রিয়েট করে ফেলছে। সো এই ফাংশনটা যে কাজটা করে সেটা হলো যে প্রত্যেকটা ইউনিক ভ্যালুর জন্য সে একটা সেপারেট কলাম ক্রিয়েট করে। সে একটা কলাম ছিল, কলামটা ছিল আমাদের ক্যাটাগরি ডিস, সেইটাকে ভেঙে এরপরে 6টা কলাম ক্রিয়েট করে। কলামগুলো ক্রিয়েট করে সে জাস্ট লিখে দেয় যে ওই ভ্যালুটা ওই ডেটা পয়েন্টের জন্য ট্রু কি ট্রু না। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের এখানে সো এখানে ডেটা পয়েন্ট 1 এর জন্য আমাদের নাম ছিল, বাট আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের যে ডেটা পয়েন্ট 1 আছে সেই 1 এর জন্য আমাদের এখানে ছিল স্ট্রেংথেনিং কমিউনিটি, 2 এর জন্য স্ট্রেংথেনিং কমিউনিটি, আর 4 এর জন্য ছিল এনভায়রনমেন্ট। এই সেম জিনিসটা যদি আপনি এখানে নিচে এসে খেয়াল করে দেখেন, এখানে দেখবেন যে 1 এর জন্য স্ট্রেংথেনিং কমিউনিটিতে ট্রু দেয়া আছে এন্ড বাকি সবগুলোতে ফলস দেয়া আছে। তার মানে হলো যে ফার্স্ট যে ডেটা পয়েন্টটা ছিল বা 1 নাম্বার যে ডেটা পয়েন্টটা ছিল, এই ডেটা পয়েন্টে আপনার বাকি ফিচার যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি নাই। এইখানে স্ট্রেংথেনিং কমিউনিটি এই ভ্যালুটা দেয়া আছে। হেন্স জাস্ট এই স্ট্রেংথেনিং কমিউনিটির এখানে ট্রু আর বাকি সবগুলোর ক্ষেত্রে ফলস। আপনি চাইলে বাকি সবগুলোর ক্ষেত্রে 0 দিয়ে এখানে 1 দিতে পারতেন, উইচ যেটা কিনা একটু বেশি অ্যাকুরেট হতো, বাট এটা ইজিলি করা যায়, খুব একটা ডিফিকাল্ট কিছু না। অন দি আদার হ্যান্ড এই সেম জিনিসটা বাকি দুইটার জন্য ট্রু। সো বাকি দুইটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের মানে 1 2 3 এই তিনটা ডেটা পয়েন্টসের জন্য আমরা দেখছিলাম যে আমাদের ছিল গিয়ে স্ট্রেংথেনিং কমিউনিটি, এন্ড প্রত্যেকটা জায়গায় দেখেন স্ট্রেংথেনিং কমিউনিটিতে ট্রু দিয়ে বাকিগুলোতে ফলস দেয়া আছে। অন দি আদার হ্যান্ড 4 এর জন্য আমরা দেখছিলাম এনভায়রনমেন্ট আছে, সো এখানে দেখেন 4 এর জন্য এখানে এনভায়রনমেন্ট দেয়া আছে, আর 5 এও এনভায়রনমেন্ট ছিল, সো এখানে এনভায়রনমেন্টের এখানে ট্রু দেয়া আছে, বাকি সবগুলোতে ফলস দেয়া আছে। এন্ড এরপর যদি আপনি আরো প্রিন্ট করেন দেখবেন যে এই সেম কাজটা বাকি পয়েন্টসগুলোর জন্য করা হয়েছে। সো এজ ইউ ক্যান সি যে লেটস সে 11 নাম্বার যে ডেটা পয়েন্ট আছে ওইখানে আমাদের এডুকেশন ছিল, সো এডুকেশন ট্রু দেয়া আছে, বাকিগুলোতে আপনাদের ফলস দেয়া আছে। সো এই যে কাজটা আমরা করলাম এইটাকে বলা হয় গিয়ে ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিং এই জন্য বলা হয় কারণ এই ফুল রোতে অনলি একটাই 1 থাকতে পারে। সো এখানে দেখেন যে বাকি সবগুলো ফলস এন্ড অনলি একটা ভ্যালু এখানে ট্রু থাকে। আর এই যে 5 নাম্বার রোটাও যদি দেখেন, এখানে দেখেন যে টোটাল 5টাই ফলস আছে এন্ড অনলি একটা ভ্যালু ট্রু আছে। হেন্স এটাকে বলা হয় ওয়ান হট, একটাই হট এন্ড দেন এনকোডিং। সো এখানে বেসিক্যালি আইডিয়াটা হলো যে আপনার যখনই আমাদের হায়ারার্কিটা ম্যাটার করবে না, সো ইন দ্যাট কেস আমাদের অ্যাকচুয়ালি লেভেল এনকোডিংটা করা উচিত না। ফর এক্সাম্পল এইখানে একদমই এডুকেশন, এমার্জেন্সি প্রিপেয়ারনেস কোনোটাতেই হায়ারার্কি ম্যাটার করতেছে না। সো আমরা যদি এডুকেশনকে 5 দিতাম অ্যান্ড এনভায়রনমেন্টকে 0 দিতাম, দ্যাট উইল মেক ভেরি লেস সেন্স। সো আমরা যে কাজটা করতেছি, আমরা লেভেল এনকোডিং না করে আমরা প্রত্যেকটাকে জাস্ট একটা কলামে কনভার্ট করে তারপরে আমরা এই প্রত্যেকটা কলামের জন্য ট্রু ফলস অ্যাসাইন করে দিচ্ছি। যেই কলামের ভ্যালুটা ওই ডেটা পয়েন্টে ছিল ওইটাকে ট্রু রেখে বাকি সব কলামগুলোকে আমরা ফলস করে দিতেছি, এন্ড দিস প্রসেস ইজ কল্ড ওয়ান হট এনকোডিং। এখানে নামটা দেয়া আছে, যখন হায়ারার্কি না থাকে উইল ইউজ ওয়ান হট এনকোডিং এই পার্ট। সো মোটামুটি এই দুইটা মানে এই দুইটা ক্যাটাগরিক্যাল এনকোডিং টেকনিক্সই আপনাদের দরকার পড়বে। তার কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? এনিওয়ান? ওয়ান হট এনকোডিং এর পর এগুলো স্যার সব রোজ গুলো কি স্যার আমাদের ওই যে মেইন ডাটা সেট আছে ওটার সাথে কি অ্যাড হবে?
হ্যাঁ, ওইখানে এটা ইনক্লুড হয়ে যাবে। সো বেসিক্যালি আপনি একটা কলামকে ভেঙে ৬ টা কলাম ক্রিয়েট করতেছেন। অ্যান্ড এতে করে আপনার যে কলাম সাইজ বা ডেটা পয়েন্টস গুলো একটু বেড়ে যাবে। ওয়ান হট এনকোডিং করলে এইটা একটা জিনিস যে আপনার কলাম গুলো বেড়ে যাবে। আচ্ছা, অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনাদের একটু ওই যে একটা জিনিস বুঝতে হবে যে কখন আপনি লেভেল এনকোডিং ইউজ করবেন, কখন ওয়ান হট এনকোডিং ইউজ করবেন। সো বেসিক্যালি যখন প্রজেক্টটা করবেন তখন কিন্তু আপনি র্যান্ডমলি জাস্ট একটা চুজ করলে হবে না। আপনার বুঝতে হবে যে কোন কোন ফিচারগুলা এখানে হায়ারার্কি নাই আর কোন কোন ফিচারগুলো হায়ারার্কি আছে। যেগুলো হায়ারার্কি আছে ওইখানে আপনি অবভিয়াসলি লেভেল এনকোডিং ইউজ করবেন, যেগুলো হায়ারার্কি নেই ওয়ান হট এনকোডিং ইউজ করবেন। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন রিগার্ডিং এনিথিং? আচ্ছা, ইন দ্যাট কেস আমরা আমাদের নেক্সট পার্টটাতে চলে যাই, সেটা হলো ফিচার সিলেকশন। ফিচার সিলেকশনে একটা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে, কিছু কিছু ফিচার অ্যাকচুয়ালি আমাদের মডেল বা আমাদের প্রিডিকশনের উপরে একদমই ইম্প্যাক্ট ফেলে। ফর এক্সাম্পল আপনার যে অপরচুনিটি আইডি আছে, কন্টেন্ট আইডি আছে, কন্টেন্ট আইডি হলো প্রত্যেকটা কন্টেন্টকে একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করে দিচ্ছে, অপরচুনিটি আইডি প্রত্যেকটা কন্টেন্টকে একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করে দিচ্ছে। সো মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করে দিচ্ছে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের কোনো ইনফরমেশন কিন্তু না। ফর এক্সাম্পল একজন পেশেন্টের আইডির উপর কিন্তু এটা ডিপেন্ড করে না যে সে লেটস সে তার ক্যান্সার আছে নাকি নাই। তার আইডির সাথে কিন্তু ক্যান্সারের কোনো রিলেশন থাকে না। সো এরকম কিছু ইররিলেভেন্ট কলামস থাকে আমাদের, যে কলামগুলো আমাদের ডেটা মানে মেশিন লার্নিং এ কোনো ইম্প্যাক্ট ফেলে না। সো আমরা যে কাজটা করি, এই কলামগুলোকে ফার্স্টেই ড্রপ করে দিই। সো এই যে আইডি টাইপের যত কলাম আছে, লেটস সে পেশেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, এই টাইপ অফ যত জিনিস আছে, অর লেটস সে যে আপনার কোনো একটা লেটস সে ক্যান্সারের উপরে পেশেন্ট কবে ডক্টরের কাছে গেছে এইটার উপর ডিপেন্ড করে না। সো কোনো জায়গায় যদি ডেট দেয়া থাকে, সো আপনি ডেটটাও ইররিলেভেন্ট, কারণ আপনার ডেটের সাথে আপনার ক্যান্সারের কোনো রিলেশন নাই, বা সিজনের সাথেও ক্যান্সারের কোনো রিলেশন নাই। সো এই সব যে কলামগুলো থাকবে, এই কলামগুলোকে চাইলে আপনারা ইজিলি রিমুভ করে দিতে পারেন, বিকজ দে আর ইররিলেভেন্ট কলামস। সো যে ইররিলেভেন্ট কলামস ও ফিচারগুলো থাকে এগুলোকে ফার্স্টেই আমরা রিমুভ করে দিই। অ্যান্ড এটা রিমুভ করার পরেও এরপরেও আমরা আরো কিছু মেথডস ইউজ করতে পারি এই কলামগুলোকে আরো কিছু কলামকে ড্রপ করার জন্য। এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে কলামগুলোকে আমরা ড্রপ করতেছি, দ্যাটস বিকজ মেশিন লার্নিং এ রিমেম্বার একটু আগে মানে ক্লাসের শুরুর দিকে বলছিলাম যে ইউজুয়ালি আমরা অনেক বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করি। সো এই বড় বড় ডেটা সেটগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন যত কম ডেটা আমরা প্রসেস করতে পারবো ততই আমাদের জন্য ভালো। সো দেখা যায় যে একটা কলামের যদি কোনো ইফেক্টই না থাকে আমাদের মেশিন লার্নিং মডেলের উপরে, তো শুধু শুধু ওইটাকে রেখে আমাদের কম্পিউটেশনাল পাওয়ার ওয়েস্ট করার কোনো দরকার নেই। তো জাস্ট এটা ওয়েস্ট অফ টাইম, আর কিছু না। সো আমরা যত পারি আমাদের কলামগুলোকে ড্রপ করার ট্রাই করি। সো ড্রপ করার ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা, সেটা হলো আমাদেরকে দেখা যে কোন কোন ফিচারগুলো আমাদের অ্যাকচুয়ালি ইররিলেভেন্ট। সো স্টুডেন্ট আইডি, পেশেন্ট কবে দেখেছে এই জিনিসটা, পেশেন্ট আইডি, এগুলো সবই রিলেভেন্ট, এগুলোকে আগে আমরা ড্রপ করে দেব। দেন আরেকটা ওয়ে হলো ইউজিং দি কোরিলেশন। সো কোরিলেশন বেসিক্যালি আমাদেরকে বলে যে একটা ফিচার ইনক্রিজ বা ডিক্রিজ হলে অন্য একটা ফিচার কতটা ডিক্রিজ করবে, আর বেসিক্যালি একটা ফিচারের সাথে আরেকটা ফিচার কতটা ডিপেন্ডেন্ট, যে একটা ফিচারকে আমরা হালকা একটু ইনক্রিজ করলে অন্য একটা ফিচার কতটা ইনক্রিজ করবে। অ্যান্ড ইউজুয়ালি কোরিলেশন ভ্যালু -1 এর থেকে 1 এর মধ্যে থাকে। -1 মানে যদি ফার্স্টেরটাকে আমরা ইনক্রিজ করি, যদি লেটস সে সাম রেটে আমরা ইনক্রিজ করি, 10 ইনক্রিজ করি, ইন দ্যাট কেস আমাদের যে পরের যেই আরেকটা ফিচার যেটা আছে সেটা 10 ডিক্রিজ হবে। সো ফার্স্টেরটা যত বাড়বে পরেরটা ততই কমবে। সো তখন আমরা মাইনাস কোরিলেশন বা নেগেটিভ কোরিলেশন ইউজ করি। আর পজিটিভ কোরিলেশন হলো যে যখনই আপনার একটা ডেটা বা একটা ফিচার আপনি ইনক্রিজ করতেছেন, অন্য একটা ফিচার ইনক্রিজ করবে। এন্ড একটা ফিচারকে যদি ডিক্রিজ করেন, অন্য একটা ফিচার ডিক্রিজ করবে। সো যখন তাদের এইরকম রিলেশন থাকে যে যেটা একটা ইনক্রিজ করলে অন্য একটাও ইনক্রিজ হবে, একটা ডিক্রিজ করলে অন্য একটাও ডিক্রিজ হবে, তখন আমাদের কোরিলেশন আসে পজিটিভ, অর উই হ্যাভ পজিটিভ কোরিলেশন। আর যখন অপোজিটটা হয়, যে একটা ইনক্রিজ করলে একটা ডিক্রিজ করে, একটা ডিক্রিজ করলে একটা ইনক্রিজ করে, তখন আমাদের কাছে থাকে নেগেটিভ কোরিলেশন। অ্যান্ড আমরা যে কাজটা করি, আমরা ইজিলি স্কেলার্নের মানে এখানে যে কাজটা করা হচ্ছে স্কেলার্নের
ওয়াইন নামের একটা ডেটা সেট আছে, সো এই ডেটা সেটটাকে লোড করা হয়েছে, অ্যান্ড এই ডেটা সেটটাকে লোড করে দেন দিস ইজ দি ডেটা সেট উই হ্যাভ, অ্যান্ড এরপরে winedf.core নামের একটা ফাংশন আছে, এটা ওই যে পান্ডাসের একটা ফাংশন। সো আমাদের এই যে আমরা ওয়াইনের একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে নিছি পান্ডাসে, অ্যান্ড এরপরে আমরা জাস্ট এই ফাংশনটাকে কল করলে সে প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা ফিচারের কোরিলেশনগুলোকে লিখে মানে কোরিলেশনগুলোকে ক্যালকুলেট করে দেয়। সো ফর এক্সাম্পল অ্যালকোহলের সাথে ম্যালিক অ্যাসিডের কোরিলেশন হলো 0.09, অ্যালকোহলের সাথে অ্যাশের কোরিলেশন হলো 0.02। obviously অ্যালকোহলের সাথে অ্যালকোহলের কোরিলেশন 1ই হবে বিকজ দে আর দ্য সেম ফিচার। also malic acid এর সাথে malic acid এর কোরিলেশন সেমই হবে বিকজ or 1 হবে বিকজ দে আর দ্য সেম ফিচার। then as you can see অ্যালকোহলের সাথে hue এর কোরিলেশন হলো -0.07, then proline এর কোরিলেশন হলো 0.64। in the same way আমরা প্রত্যেকটা ফিচারের সাথে জাস্ট অ্যালকোহলের সাথেই না, যেমন অ্যাশের সাথে অ্যালকোহলের কোরিলেশন হলো 0.21, দেন অ্যালকাইলিনিটি অফ অ্যাশের সাথে অ্যাশের কোরিলেশন হলো গিয়ে 0.0। আর হ্যাঁ বলেন। ওটা যদি প্লাস 0 থাকে তার মানে কোনো কোরিলেশনশিপ নাই। হ্যাঁ, যদি 0 থাকে তার মানে এদের মধ্যে কোনো কোরিলেশন নাই। যদি -1 এর দিকে যায় তাহলেও কোরিলেশন আছে, নেগেটিভ কোরিলেশন, আর +1 এর দিকে গেলে তখনও কোরিলেশন আছে, পজিটিভ কোরিলেশন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, একটা জিনিস, এই কোরিলেশনগুলোকে আপনি দুইভাবে ইউজ করতে পারেন। সো একটা আছে যে আপনি আপনাদের যে টার্গেট ফিচারটা আছে, টার্গেট ফিচারের সাথে সবার কোরিলেশন বের করতে পারেন, অ্যান্ড এরপরে আপনার যে কয়টার কোরিলেশন আপনি দেখবেন যে বেশি, মানে টার্গেট ফিচারের সাথে যাদের কোরিলেশন বেশি, অনলি ওই ফিচারগুলোকে রেখে বাকিগুলোকে ড্রপ করে দিতে পারেন। এইটা ওয়ান অফ দি প্র্যাকটিসেস ইন মেশিন লার্নিং, বাট এটা খুব একটা অ্যাকুরেট প্র্যাকটিস না। অ্যাকচুয়ালি আমাদের কোরিলেশন দিয়ে আমাদের একটা ফিচার অন্য একটা মানে একটা ডিসিশন মেকিং এ হেল্প করতেছে কি করতেছে না, এইটা আমরা আসলে বুঝতে পারি না, অ্যাকুরেটলি অ্যাটলিস্ট বুঝতে পারি না। সো আমরা যেই কাজটা করব, আমরা প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা ফিচারের কোরিলেশন দেখব, অ্যান্ড এইখান থেকে আমরা চাইলে একটা হিট ম্যাপ জেনারেট করতে পারি। এখানে আরেকটা লাইব্রেরি ইম্পোর্ট করা হয়েছে, সিবর্নের, মানে সিবর্নকে ইম্পোর্ট করা হয়েছে, সিবর্নের হিট ম্যাপ নামের একটা লাইব্রেরি আছে। সো এই যে কোরিলেশনসগুলো ছিল, এই কোরিলেশনসগুলো কি যদি আমরা এই হিটম্যাপ লাইব্রেরিটাতে, মানে হিটম্যাপ ফাংশনটাতে যদি সেন্ড করি, ইন দ্যাট কেস আমাদের এইটা সে জেনারেট করে দেবে। সো বেসিক্যালি এখানে একটা লেভেলিং দেয়া আছে। সো এখানে দেখতেছেন যে যেগুলা সাদা বেশি এগুলো আসলে 0-র কাছাকাছি, আর যে সরি এগুলো হচ্ছে 1-এর কাছাকাছি, আর যেগুলো হলো গিয়ে বেশি ব্লু এগুলো হলো সরি যেগুলো একটু হোয়াইটিশ এগুলো -1-এর কাছাকাছি, অ্যান্ড যেগুলো একটু ব্লু সেগুলো +1-এর কাছাকাছি। আর এই যে মাঝখানে যে রেঞ্জগুলো আছে, এই যে অলমোস্ট গ্রিনিশ একটা কালার, সো এই কালার যেগুলো আছে এগুলো হলো 0-র কাছাকাছি। সো বেসিক্যালি আমরা দেখতেছি যে যেই সব জায়গায় আপনাদের বেশি ব্লুইশ কালার থাকবে এগুলোরও কোরিলেশন বেশি, আর যেগুলোতে আপনার একদম লাইটিশ কালার থাকবে এগুলোরও কোরিলেশন বেশি। এন্ড ডিপেন্ডিং অন দ্যাট আমরা বেশি কোরিলেটেড ফিচারগুলোকে অলওয়েজ ড্রপ করে দিই। সো ফর এক্সাম্পল আপনাদের এই যে নন ফ্লেভানয়েড ফেনলস আছে অ্যান্ড ফ্লেভানয়েডস আছে, এই দুইটার কোরিলেশন অনেক বেশি, নেগেটিভলি বেশি। অন দি আদার হ্যান্ড এই যে ফ্লেভানয়েডস আছে অ্যান্ড আপনাদের টোটাল ফেনলস আছে, এইটার কোরিলেশনও অনেক বেশি, পজিটিভলি বেশি। সো আমরা যেটা করতে পারি, এদের যে দুইটা ফিচার আছে, যে ফ্লেভানয়েডস আছে আর হলো গিয়ে টোটাল ফেনলস আছে, এদের মধ্যে যে কোনো একটা ফিচারকে বাদ দিয়ে দিতে পারি। এখন বাদ দেওয়ার একটা রিজন হলো, অবভিয়াসলি বাদ দিতে চাই তার কারণ হলো আমরা চাই যে আমাদের যে ডেটা সেটটা আছে এখানে কম নাম্বার অফ কলামস নিয়ে বা কম নাম্বার অফ ডেটা নিয়ে যেন আমাদের ডিল করা লাগে, এই একটা রিজন। আর এই ফিচারগুলো কি তার কারণ হলো, বা এই ফিচারগুলো কি বাদ দেওয়ার কারণটা হলো যে যেই ফিচারগুলো একটার সাথে কোরিলেটেড তারা আমাদেরকে খুব বেশি ইনফরমেশন দেয় না। যদি আমরা দেখি যে এই যে ফ্লেভানয়েডস বাড়ানোর কারণে টোটাল ফেনলসও আমাদের বাড়তেছে, ইন দ্যাট কেস আমরা দেখতেছি যে আমাদের অনলি ফ্লেভানয়েডস যদি রাখি বা অনলি যদি টোটাল ফেনলস রাখি,
সেইটা যতটা ইফেক্ট ফেলবে বা দুইটাকেও যদি আমরা রাখি সেটাও আমাদের সেম ইফেক্টই ফেলবে, কারণ একটা বাড়লে আরেকটাও বাড়ে। সো আলটিমেটলি আমরা জাস্ট ফ্লেভোনয়েডসের ফিচারটা রাখলেই বুঝতে পারবো যে টোটাল ফেনল কি এখন বেশি হবে নাকি কম হবে। অবভিয়াসলি যেখানে ফ্লেভোনয়েডস বেশি টোটাল ফেনলও বেশি, যেখানে ফ্লেভোনয়েডস কম টোটাল ফেনলও কম। সো আলটিমেটলি যেহেতু এরা কোরিলেটেড, এরা যেই ইনফরমেশনটা আমাদেরকে দিতেছে এটা আমরা যে কোনো একটা ফিচার দিয়ে পেয়ে যেতে পারি, আমাদের দুইটা ফিচার রাখার আর কোনো দরকার পড়ে না। এই জন্য আমরা যে কাজটা করি, যেই ফিচারগুলো আমাদের অনেক বেশি কোরিলেটেড এদেরকে আমরা ড্রপ করে দিই, মানে এদের একটাকে রেখে আর বাকিগুলোকে ড্রপ করে দিই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন রিগার্ডিং দি কোরিলেশন হিট ম্যাপ এন্ড আমরা কোরিলেশন দিয়ে কিভাবে বাদ দিতে পারি? স্যার কোরিলেশন যদি সেম নাম্বার হয় তাহলে বাদ দিব, নাকি স্যার ডিফারেন্ট হলেও বাদ দিব? সেম নাম্বার হওয়ার মানে? মানে স্যার একটার কোরিলেশন আরেকটার সাথে 0.8 আবার আরেকটার সাথে ওটার 0.8 এরকম করে বাদ দিব ওটার মধ্যে? সো বেসিক্যালি হ্যাঁ, আমরা ইউজুয়ালি একটা থ্রেশহোল্ড সেট করে নিই। সো ফর এক্সাম্পল এখানে যদি দেখাই এই ভ্যালুটা যে ফ্লেভোনয়েডস আর হলো কি আপনার টোটাল ফেনলস, আমরা ইউজুয়ালি এখানে একটা থ্রেশহোল্ড সিলেক্ট করি। সো ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে যেই সব ফিচারগুলোর কোরিলেশন লেসে 0.8 এর উপরে অর লেসে 0.9 এর উপরে বা 0.85 এর উপরে তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো। ফর দিস কেস লেসে আমরা ধরে নিলাম যে যাদের কোরিলেশন 0.85 এর উপরে তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো। সো ইন দ্যাট কেস আমাদের ফ্লেভোনয়েডস অর টোটাল ফেনলস এই দুটোর যে কোনো একটাকে আমাদের ড্রপ করে দিতে হবে, যে কোনো একটা কলামকে। এন্ড লেটস আমরা ডিসাইড করলাম যে আমরা টোটাল ফেনলসকে ড্রপ করে দেবো। আপনি চাইলে ফ্লেভোনয়েডসকেও ড্রপ করতে পারেন অর চাইলে আপনি টোটাল ফেনলসকেও ড্রপ করতে পারেন, যে কোনো একটাকে আপনি চাইলে ড্রপ করতে পারেন। অন দি আদার হ্যান্ড আমরা আরো সেট করে দিতে পারি যে যদি কারো কোরিলেশন লেটস সে -85 এর নিচে থাকে তাদেরকে আমরা বাদ দিয়ে দেব। সো আপাতত কোনো এক্সাম্পল দেখতেছি না এখানে, বাট লেটস সে এরকম একটা ফিচার এক্সিস্ট করে। আচ্ছা, লেটস সে এরকম একটা ফিচার এক্সিস্ট করে যাদের মধ্যে কোরিলেশন হলো -0.9। সো তখন আমরা কি করতে পারি, ওই দুটো ফিচারের মধ্যে যে কোনো একটা ফিচারকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সো বেসিক্যালি আমরা টু সামারাইজ যে কাজটা করে একটা থ্রেশহোল্ড সিলেক্ট করি, এই থ্রেশহোল্ড যারাই ক্রস করে ওই ফিচারগুলোর মধ্যে যে কোনো একটাকে আমরা বাদ দিয়ে দিই। আর যদি দেখা যায় যে এই থ্রেশহোল্ডটা তিনটা ফিচারই ক্রস করতেছে, লেটস সে ফ্লেভোনয়েডস, টোটাল ফেনলস আর লেটস সে ম্যাগনেসিয়াম, এদের তিনজনেরই কোরিলেশন হয়। সো ফ্লেভোনয়েডস এর সাথে ম্যাগনেসিয়ামের কোরিলেশন হলো লেটস সে 0.9 লেটস সে, এন্ড ফ্লেভোনয়েডস এর সাথে টোটাল ফেনলস এর কোরিলেশন হলো গিয়ে 0.86। তো আমরা যেটা করতে পারি জাস্ট ফ্লেভোনয়েডসটাকে রেখে বাকি দুইটা ফিচারকে আমরা ড্রপ করে দিতে পারি। সো দিস ইজ দি স্ট্র্যাটেজি দ্যাট উই ইউজ টু ড্রপ দ্য ফিচারস। এটা নিয়ে কোনো কনফিউশন, এনি মোর কনফিউশন বা যার কোশ্চেন ছিল ওটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর কারো কোনো কনফিউশন যে আমরা কিভাবে কোরিলেশন ইউজ করে ফিচারগুলোকে ড্রপ করে দিতে পারি? এনি কনফিউশন রিগার্ডিং এনিথিং? আচ্ছা, ইন দ্যাট কেস সো এইটা ছিল কি আমাদের ফিচার এনকোডিং, এন্ড অনলি ওয়ান লাস্ট থিং রিমেইন্স, সেটা হলো ফিচার স্কেলিং। এটাকে অনেক সময় স্ট্যান্ডার্ডাইজেশনও বলে। ওয়ান থিং ইজ যে আপনাদের আচ্ছা, যখন আপনারা ফিচারগুলো নিয়ে ডিল করতেছেন তখন আপনারা এখানে তেমন একটা ভালো এক্সাম্পল, আচ্ছা এখানে এই এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা, তো এইখানে একটা জিনিস দেখেন, এখানে যে অ্যালকোহল লেভেলটা আছে এগুলো সবই 14, 13, 14 এরকম রেঞ্জ। বাট ম্যালিক অ্যাসিডের যেটা আছে এদের নাম্বারগুলো হলো 1.5, 1, 2 পয়েন্ট, 1 পয়েন্ট, দেন আবার 2 পয়েন্ট এরকম সামথিং। অন দি আদার হ্যান্ড অ্যালকাইলিনিটি অফ অ্যাশ এখানে দেবে 15, 21, 18 এরকম নাম্বারস আছে। অন দি আদার হ্যান্ড ম্যাগনেসিয়ামে তো 100 এর উপরে নাম্বার আছে। সো অ্যাজ ইউ ক্যান সি যে কোনো ফিচার অনেক হাই রেঞ্জের হয়, যেগুলো হয়তো 1000, 10,000 এরকম নাম্বারের হয় যাদের ভ্যালু, আর কোনো ফিচার জাস্ট 0 থেকে 1 এর মধ্যে থাকে। লেটস আমি যদি প্রবাবিলিটি বলি, প্রবাবিলিটি অবভিয়াসলি 0 থেকে 1 এর মধ্যে থাকে। সো এইরকম ক্ষেত্রে আমাদের প্রবলেমটা যেটা দেখা দেয় যে যাদের ভ্যালু বেশি তারা ডমিনেট করে মেশিন লার্নিং মডেলটাকে। সো বেসিক্যালি যদি দেখা যায় যে আমাদের উচিত ছিল যে প্রত্যেকটা ফিচারকে সেম প্রায়োরিটি দেওয়া। সো অ্যালকোহলকেও সেম প্রায়োরিটি দেওয়া, ম্যাগনেসিয়ামকেও সেম প্রায়োরিটি দেওয়া। বাট যেহেতু ম্যাগনেসিয়ামের ভ্যালু বেশি
তার কিন্তু ইম্প্যাক্টটা বেশি থাকবে ইন আওয়ার প্রিডিকশনস। স্পেশালি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে ম্যাথমেটিক্যালি যখন আমরা মডেলগুলোকে আরেকটু স্টাডি করব। বাট জাস্ট টেক ইট অ্যাজ গ্রান্টেড যে যদি আমাদের এরকম ভ্যালু কোনোটার বেশি থাকে, ইউজুয়ালি সে একটা ডমিনেন্ট ফিচার হয়ে যায় অ্যান্ড তার ইম্প্যাক্টটা অন ডিসিশন মেকিং অনেক বেশি থাকে। বাট এই জিনিসটা কিন্তু খুব একটা ফেয়ার না। মানে অবভিয়াসলি এমনও হতে পারতো যে অ্যালকোহলের যে ফিচারটা এইটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট দেন ম্যাগনেসিয়াম। সো আলটিমেটলি আমাদের কিন্তু যে ডিসিশন মেকিংটা এটা অ্যালকোহলের উপর ডিপেন্ডেন্ট না হয়ে এখন ম্যাগনেসিয়ামের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, উইচ উই ডু নট ওয়ান্ট। সো এই জন্য আমরা যে কাজটা করি, আমরা প্রত্যেকটা ফিচারকে স্কেল করি আর তাদেরকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসি। সো বেসিক্যালি অ্যালকোহলকে আমরা স্কেল করব, স্কেল করে লেটস 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসতে পারি, এন্ড ম্যাগনেসিয়ামকেও স্কেল করে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসতে পারি। দিস ইজ অ্যান এক্সাম্পল। অবভিয়াসলি আমরা আরো অনেকভাবে এটাকে স্কেল করতে পারি। বাট দ্য মেইন আইডিয়া ইজ যে আমরা ট্রাই করব এই ফিচারগুলোর রেঞ্জকে সেম রাখা, সো দ্যাট কোনো ফিচার অন্য একটা ফিচারকে ডমিনেট না করতে পারে। সো স্কেলিং আমরা কেন করতেছি এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন রিগার্ডিং স্কেলিং কেন করতেছি আমরা? সবাই কি বুঝছেন স্কেলিং এর দরকার কেন? Yes, sir. Yes, sir. এখন আমরা দেখি যে স্কেলিংটা আসলে আমরা কিভাবে করতে পারি। সো আপনাদের জাস্ট 3টা মেথড জানাই এনাফ। অ্যান্ড অ্যাগেইন এতক্ষণে হয়তো বুঝতে পারতেছেন যে এই যে ইকুয়েশনসগুলো আছে কোনোটাই আপনাদের নিজেদের বিল্ড করতে হবে না, প্রত্যেকটার জন্য আমাদের লাইব্রেরি আছে। সো আমরা লাইব্রেরিগুলোকে কল করলে হবে। বাট দ্য মেইন আইডিয়া ইজ উই হ্যাভ মিন ম্যাক্স স্কেলার। মিন ম্যাক্স স্কেলার যে কাজটা করে আপনার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে ইউজ করে আপনার প্রত্যেকটা ফিচারকে এই স্পেসিফিক ভ্যালুর মধ্যে নিয়ে আসে। সো সে ফার্স্টে যেই কাজটা করে একটা ম্যাক্সিমাম নাম্বার চুজ করে, দেন একটা মিনিমাম নাম্বার চুজ করে, অ্যান্ড এদের মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে মানে এই ডিফারেন্সটাকে দিয়ে ডিভাইড করে দেয় আমাদের একটা ফিচার অ্যান্ড মিনিমাম নাম্বারটা ডিফারেন্সটাকে। সো এই ফর্মুলাটা যদি আপনি অ্যাপ্লাই করেন, অলসো এই ফর্মুলাটাকে যদি আপনি আরেকটু স্টাডি করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার অলওয়েজ ভ্যালুগুলো -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। ইউজুয়ালি 0 থেকে 1 এর মধ্যে থাকে, বাট যদি আমাদের নেগেটিভ ভ্যালু প্রেজেন্ট থাকে, লেটস সে কোনো একটা মানে আলটিমেটলি এই মিনিম্যাক্স ভ্যালুগুলো বা এইখানে যে মিনিমাম ভ্যালুটা আছে আর এখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে, এগুলো হলো আনসাইন্ড নাম্বার। সো বেসিক্যালি যদি এটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে -25, সো অ্যাকচুয়ালি এটাকে জাস্ট 25 হিসাবেই কনসিডার করে এই মডেলটা। সো -25 হিসেবে কনসিডার করে না। সো আলটিমেটলি আমরা যে জিনিসটা দেখতে পারি যে আমাদের যদি এই এক্স এর ভ্যালুটা পজিটিভ থাকে, ইন দ্যাট কেস আমরা 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার পাবো, আর এই এক্স এর ভ্যালুটা যদি নেগেটিভ থাকে, ইন দ্যাট কেস আমরা 0 থেকে -1 এর মধ্যে একটা নাম্বার পাবো। সো আলটিমেটলি এখানে বলা আছে যে যদি কোনো নেগেটিভ ভ্যালু না থাকে তাহলে 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার পাবো, আর যদি আমাদের কিছু নেগেটিভ ভ্যালু থাকে কিছু পজিটিভ ভ্যালু থাকে তাহলে -1 থেকে 0 এর মধ্যে একটা নাম্বার পাবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আপনার there is something called the min max scalar. সো আমাদের এই যে এইখানে আমরা যেটা করলাম স্কেলার লাইব্রেরি থেকে min max স্কেলারটাকে ইম্পোর্ট করলাম, অ্যান্ড আমাদের ডেটাটাকে আমরা ফিট করলাম। ফিট করার কারণ হলো অবভিয়াসলি আপনাদের ডেটাগুলো থেকে তো মিনিমাম আর ম্যাক্সিমাম এগুলোকে চুজ করতে হবে। চুজ করার পর আমরা ওই ইকুয়েশনটা ইউজ করে, এখানে যে ইকুয়েশনটা আমরা দেখছিলাম এই ইকুয়েশনটাকে ইউজ করে এই ট্রান্সফর্ম ফাংশনটা আমাদের ভ্যালুগুলোকে স্কেল করে দিছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি বিফোর স্কেলিং আমাদের মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু ছিল ডিফারেন্ট রেঞ্জে। সো ফর এক্সাম্পল আমাদের ফর দিস থিং আমাদের মিনিমাম ফিচার ছিল 7, বাট এখানে ম্যাক্সিমাম ফিচার ছিল কি আমাদের মানে 7 to the power -1, আর এখানে ছিল 2 to the power +1, and we have 6 point something as our minimum value and 2.18 something, মানে এখানে e to the power 1 আছে, এখানে আছে e to the power 0, so basically 28 something এরকম কিছু একটা নাম্বার হবে। সরি এইটা হবে কি আপনাদের 0.69 টাইপের একটা নাম্বার, আর এইটা হবে কি 2.8 টাইপের একটা নাম্বার। সো this one is greater than obviously this value. Anyway, so the main idea is যে before scaling আমাদের different minimum আর maximum value ছিল, but after scaling as you can see যে সবগুলো ফিচার মিনিমাম ভ্যালু হয়ে গেছে 0, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে কি 1। তার মানে হলো যে আমাদের যে কয়টা ফিচার ছিল প্রত্যেকটা ফিচারই
আমরা জাস্ট মিনম্যাক্স স্কেলার করার পর ইদার 0 বা 1 আর তাদের মধ্যে যে কোনো একটা নাম্বার পাবো। এর বাইরে কোনো নাম্বার আমাদের পাওয়া পসিবল না। সো সবার রেঞ্জ কিন্তু এখন সেম হয়ে গেছে আফটার স্কেলিং। সো দিস ইজ দ্য বেসিক ইউজ অফ দি স্কেলার। সে প্রত্যেকটা ভ্যালুকে একটা সার্টেন রেঞ্জের মধ্যে নিয়ে আসে। সো এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন? মানে অবভিয়াসলি ইমপ্লিমেন্টেশনটা আমরা একটু পরে আবার দেখবো, জাস্ট আইডিয়াটা যে মিনম্যাক্স স্কেলার কিভাবে কাজ করে। কারো কোনো কনফিউশন এটা নিয়ে? আচ্ছা, ইন দ্যাট সেন্স এখন আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো ব্রেস্ট ক্যান্সার নামের একটা ডেটা সেট আছে। এই ডেটা সেটটাকে এখানে লোড করা হয়েছে। লোড করার পরে আমরা যেই কাজটা করব, রিমেম্বার আমরা বলছিলাম যে আমরা ডেটা সেটটাকে দুইটা পার্টে ডিভাইড করে, একটা হলো কি ট্রেনিং সেট আর হলো টেস্টিং সেট। সো there is a function called train test split in sklearn.model selection. সো এইটার মধ্যে একটা ফাংশন আছে train test split। এই ফাংশনটা যেই কাজটা করে আমাদের এই ডেটাটাকে অটোমেটিক্যালি স্প্লিট করে দেয়। সো ক্যান্সার ডেটা সেটের ডেটাটাকে আমরা ফার্স্টে পাঠাই, অ্যান্ড দেন ক্যান্সার ডেটা সেটের যে টার্গেট ফিচারটা আছে এটাকে আমরা সেন্ড করি, অ্যান্ড র্যান্ডম স্টেট ইকুয়ালস টু 1 দেই, সো দ্যাট আমরা মানে আমাদের এই ডেটা সেটের স্প্লিটিংটা একটু অ্যাকচুয়ালি র্যান্ডমলি হয়। তো সো আমরা বেসিক্যালি চাই যে আমাদের এই র্যান্ডমনেসটা যেন ঠিক থাকুক বা চেঞ্জ যেন না হয়। সো আমরা যে কাজটা করি, আমরা অলওয়েজ এটা যেন সেম থাকে, এই জন্য এখানে র্যান্ডম সেট একটা নাম্বার সেন্ড করে দিই। সো দ্যাট পরের বার যখন আমরা রান করব মডেলটাকে, তখন আমাদের জন্য অ্যাকুরেসিতে খুব একটা চেঞ্জেস না আসে। এই পার্টটা আমরা নেক্সট ল্যাবগুলোতে আরেকটু ডিসকাস করব। ফর নাও জাস্ট টেক ইট অ্যাজ গ্র্যান্টেড যে আমাদের এখানে র্যান্ডম স্টেটটা আমরা একটা নাম্বার অ্যাসাইন করে দিই, সো দ্যাট আমাদের যেই কাজগুলো হবে এই কাজগুলো যেন আইডেন্টিক্যাল থাকে। সো আজকে যেই ডেটা পয়েন্টটা আমার ট্রেনিং ফিচারে বা ট্রেনিং সেটে গেছে, ওইটা যেন কালকেও আমাদের ট্রেনিং সেটেই যায়, অ্যান্ড ওইটা যেন টেস্টিং সেটে না যায়। এই কাজটার জন্য আমরা অ্যাকচুয়ালি র্যান্ডম স্টেটটাকে ইউজ করি। এনিওয়ে, ওটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট না, টু বি অনেস্ট। সো এই যে ট্রেন টেস্ট স্প্লিটের যে ফাংশনটা আছে, এটার মেইন কাজটাই হলো যে সে আপনাকে চারটা ভ্যালু রিটার্ন করবে। ফার্স্টেরটা হলো যে এক্স ট্রেন বা ট্রেনিংয়ের যে আমাদের ফিচারগুলো, ওই ফিচারটাকে আমরা ইউজুয়ালি এক্স নাম দিয়ে কল করে, আপনি চাইলে এটাকে অন্য যে কোনো কিছুই লিখতে পারেন, বাট ইউজুয়ালি আমরা আমাদের যে ফিচারগুলো আছে, টার্গেট ফিচার পাবে, এগুলোকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, আর যে টার্গেট ফিচারটা আছে এটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করি। সো এখানে আমাদের যে এক্স ট্রেনটা আছে, এইটা হলো কি আমাদের ট্রেনিং সেটের ফিচারগুলো। সো আপনি যদি এটাকে প্রিন্ট করতেন, আমরা এখানে এক্স ট্রেনটাকে প্রিন্ট করব। সো অ্যাজ ইউ ক্যান সি যে এখানে সবগুলো ফিচারের ভ্যালু এখানে চলে আসছে। এন্ড লেটস সে আমরা ওয়াই ট্রেনটাকেও প্রিন্ট করব। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদের ওয়াই ট্রেনের ভ্যালুগুলো চলে আসছে। সো আমাদের টার্গেট ফিচার বাদে বাকি যে ফিচারগুলো আছে এগুলো হলো কি আমাদের এক্স ট্রেনের মধ্যে স্টোর হবে ফর দ্য ট্রেনিং সেট, আর অনলি যে টার্গেট ফিচার আছে এই ভ্যালুটা আমাদের ওয়াই ট্রেনের মধ্যে স্টোর হবে ফর অ্যাগেইন দ্য ট্রেনিং সেট। সো এক্স ট্রেন ট্রেনিং সেটের ফিচারগুলোকে স্টোর করে, আর ওয়াই ট্রেন ট্রেনিং সেটের টার্গেট ফিচারটাকে স্টোর করে। অন দি আদার হ্যান্ড এক্স টেস্ট আপনার টেস্টিং সেটের ফিচারগুলোকে স্টোর করতেছে, আর ওয়াই টেস্ট টেস্টিং সেটের টার্গেট ফিচারগুলোকে স্টোর করতেছে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন রিগার্ডিং দিস? আচ্ছা, অ্যান্ড এই স্প্লিটিংটা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস হলো, এই স্প্লিটিংটা অলওয়েজ আমরা স্কেলিং এর আগে করব। আমরা কিন্তু মানে এই জিনিসটা অনেক জায়গায় দেখবেন যে আপনাদের প্রজেক্টে মিস হয়ে গেছে, যে আপনারা ডেটা স্প্লিটিংটা স্কেলিং এর পরে করতেছে। এইটা কিন্তু করা যাবে না। আপনাদের অলওয়েজ যেই ফিচার স্প্লিটিংটা আছে এইটা স্কেলিং এর আগে করতে হবে। দ্য রিজন ইজ আমরা চাই না যে আমাদের মানে এই যে আমাদের স্কেলারটা আছে, স্কেলারটাকে আমরা অনলি ট্রেনিং ডেটা সেটের উপরেই ফিট করাবো। তার মানে ট্রেনিং ডেটা সেটের যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুগুলো আছে এগুলোই চুজ করব, চুজ করে তারপর আমরা ইকুয়েশনটা বিল্ড করব। এন্ড দ্য রিজন ইজ আমরা চাই না যে আমাদের মডেলটা টেস্টিং ডেটা সেটের উপরে কোনো বায়াসনেস ক্রিয়েট করতে। ফর এক্সাম্পল আলটিমেটলি কিন্তু আপনাদের মেইন টার্গেট থাকবে এই মডেলগুলোকে রিয়েল লাইফ সিনারিওতে ইমপ্লিমেন্ট করা, আর এই মডেলগুলো দিয়ে রিয়েল লাইফ প্রবলেম সলভ করা। সো আপনি রিয়েল লাইফ প্রবলেমে যে ডেটাগুলো দেখবেন
ওইগুলোর উপরে কিন্তু আপনার মডেলটা এখনো ট্রেন হয়নি, বা সেগুলোকে কিন্তু সে এখনো দেখেই না। ওগুলো যে দেখতে কিরকম হবে এটা কিন্তু আমরা এখনো জানি না। সো আমাদের যদি এরকম হয় যে আমরা ফুল ডেটা সেটটার উপরে স্কেলিং করলাম, ইন দ্যাট কেস আমাদের মডেলটা কিন্তু টেস্টিং ডেটা সেটটা কিরকম হতে পারে এরকম একটা আইডিয়া রাখবে। বিকজ টেস্টিং ডেটা সেটটাকেও চুজ করে তারপর আমরা আমাদের স্কেলিং এর কাজটা করছি। সো অবভিয়াসলি টেস্টিং ডেটা সেটের একটা ইনফ্লুয়েন্স থাকবে আমাদের স্কেলিং এর উপরে। এন্ড এইটা করলে আমাদের যে প্রবলেমটা ক্রিয়েট হবে সেটা হলো যে আমাদের যখন টেস্টিং ফেজটা আসবে, আমরা যখন মডেলটাকে ইভালুয়েট করব, টেস্ট করব যখন, তখন দেখা যাবে যে আমাদের অ্যাকুরেসি বা আমাদের যতই মেজার আছে এগুলো একটু ভালোই আসতেছে, বা দেখা যাবে যে আমাদের মডেলটা একটু ভালোই পারফর্ম করতেছে, বিকজ তার অলরেডি একটা বায়াসনেস বা একটা ইনফ্লুয়েন্স ছিল এই টেস্টিং ডেটা সেটের উপরে। এন্ড দেন যখন আমরা রিয়েল লাইফ ডেটার উপরে একে ইমপ্লিমেন্ট করবো তখন দেখবো যে সে আর খুব ভালো পারফরমেন্স করতেছে না, বিকজ এই রিয়েল লাইফ ডেটার সাথে তার কোনো মানে এই রিয়েল লাইফ ডেটা সে কখনো দেখেও নেই, এইটার সাথে সে ইনফ্লুয়েন্স না বা রিলেটেডও না। সো এটা খুবই বড় প্রবলেম। সো এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য এন্ড আমরা যেন আমাদের টেস্টিং যে অ্যাকুরেসিগুলো বা টেস্টিং যে মেজার্সগুলো, এই মেজার্সটা যেন অ্যাকুরেটলি পাই, এটা এনশিওর করার জন্য আমরা যে কাজটা করি সেটা হলো যে আমাদের যেই স্কেলিংটা আছে এইটা অনলি আমরা ট্রেনিং ডেটা সেটের উপরে ফিট করি, বা ট্রেনিং ডেটা সেট ইউজ করে আমরা স্কেলিংটা করি, টেস্টিং ডেটা সেটকে আমরা ইউজ করি না। সো এইটা নিয়ে কারো কোনো কনফিউশন যে আমরা কেন ট্রেনিং ডেটা সেটের উপরে অনলি ফিটটা করলাম এন্ড টেস্টিং ডেটা সেটটা আমরা ইউজ করলাম না, এন্ড কেন আমরা আগে স্প্লিটিংটা করে নিলাম এন্ড পরে করলাম না? কারো কোনো কনফিউশন এই পার্টটা নিয়ে? এনিওয়ান উইথ এনি কনফিউশন? সো বেসিক্যালি আমাদের যদি আমাদের রিয়েল লাইফ সিনারিওর কথা চিন্তা করি তখন আমাদের মডেল এমন কিছু ডেটাই পাবে যেগুলো সে কখনো দেখেনি। সো এই নতুন ডেটাগুলোর সাথে তার যদি পারফরমেন্স আমাদের মেজার করতে হয়, সো আমাদের কখনোই এই ফুল ডেটা সেটটার উপরে স্কেলিংটা করা বা ফুল ডেটা সেটটার উপরে স্কেলিংটাকে ফিট করা উচিত না, আর বেসিক্যালি ফুল ডেটা সেটটা ইউজ করে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুগুলো খুঁজে বের করা উচিত। তার কারণ হলো যে যদি আপনি এই কাজটা করেন যে ফুল ডেটা সেটের উপরে তারপর আপনি এই মডেলটাকে বা স্কেলারটাকে ফিট করলেন, তখন সে টেস্টিং ডেটা সেটের ডেটাগুলোতে ইনফ্লুয়েন্সড হবে। বিকজ টেস্টিং ডেটা লেটস সে আপনার ট্রেনিং ডেটা সেটের একটা ম্যাক্সিমাম ভ্যালু হলো গিয়ে 1000, টেস্টিং ডেটা সেটের ম্যাক্সিমাম ভ্যালু হলো গিয়ে 12000। সো অন দি আদার তখন কি হবে, আমাদের এই যে ফিট ফাংশনটা সে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু 12000 কি ধরে নেবে, সে কিন্তু 1000 কে ধরে নেবে। সো এখন যখন আপনি টেস্টিংটা করবেন, লেটস সে আপনি এরপরে মডেল ট্রেন করলেন, সবগুলোই কাজ করলেন, এরপরে আপনি যখন টেস্টিংটা করবেন তখন অবভিয়াসলি যেহেতু আপনার অলরেডি টেস্টিং ডেটা সেটটা একটু ইনফ্লুয়েন্স করে রাখছে স্কেলিংটাতে, সো আপনার মডেলের পারফরমেন্সও ভালোই আসা, যেহেতু অলরেডি সে একটু ইনফ্লুয়েন্স ফ্রম দি টেস্টিং ডেটা। এন্ড তখন দেখবেন লেটস সে তখন দেখবেন আপনার অ্যাকুরেসি 90-95 চলে আসতেছে। বাট যখনই আপনি মডেলটাকে রিয়েল লাইফ প্রবলেমে অ্যাসাইন করবেন তখন দেখবেন যে 80 বা 85 এর উপর অ্যাকুরেসি উঠতেছে। And that's because যে টেস্টিং ডেটা সেটের উপর কিছু বায়াসনেস ক্রিয়েট হয়ে গেছিল আমাদের মডেলটা, এই জন্য সে টেস্টিং এ ভালো পারফরমেন্স করছে। এই বায়াসনেসটা যেন না থাকে, এন্ড এই যে আমাদের টেস্টিং এর উপরে মানে টেস্টিং রেজাল্টসগুলো যে অ্যাকুরেট আসে না, সো আমাদের টেস্টিং এ দেখা গেছিল যে বেশি অ্যাকুরেসি আসছে, রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন কম অ্যাকুরেসি আসছে, এই সব জিনিসকে অ্যাভয়েড করার জন্য আমরা টেস্টিং ডেটা সেটকে স্কেলিং এর পার্টটা থেকে বাদ রাখি, আর বেসিক্যালি টেস্টিং ডেটা সেটের ম্যাক্সিমাম মিনিমামকে আমরা কনসিডার করি না ফর ফিটিং দি স্কেল। আর এগুলা স্কেলিং এর প্যারামিটারগুলো ক্যালকুলেট করার জন্য আমরা ট্রেনিং ডেটা মানে টেস্টিং ডেটা সেটটা একদমই কনসিডার করি না, অনলি আমরা ট্রেনিং ডেটা সেটটাই কনসিডার করি। এবার কি এই পার্টটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এন্ড দেন আমরা अगेन যে মিনিমাম স্কেলারকে কল করব, দেন আমরা ট্রান্সফর্ম ইউজ করে প্রত্যেকটা ভ্যালুকে 0 বা 1 এর মধ্যে নিয়ে আসতে পারি। এন্ড এরকম স্কেলার শুধু একটা নাই, এখানে স্কেলার আরো আছে। ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড স্কেলার বলতে একটা আছে। স্ট্যান্ডার্ড স্কেলার বেসিক্যালি যেটা করে এটা স্ট্যান্ডার্ডাইজ করে। সো এখানে আমাদের মিন আর ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, এন্ড আমরা এদেরকে ইউজ করে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদের যে ফিচারগুলো আছে এগুলো বা যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমরা স্কেল করি। And there is another scalar যেটা হলো কি robust scalar. So robust scalarটা এই ইকুয়েশনটা ইউজ করে। The main difference is between these equations. আপনি দেখতেছেন যে min max ইকুয়েশনটা ইউজ করে স্ট্যান্ডার্ড স্কেলার অন্য একটা করতেছে, robust scalar অন্য একটা করতেছে।
ওয়ান থিং ইজ, যদি আপনারা দেখেন যে আপনার ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে আনা দরকার, যদি আপনারা একদমই এরকম ক্লিক করে দিতে চান যে আপনাদের ভ্যালুগুলো বা যে ফিচারগুলো এগুলো কখনোই 0 থেকে 1 এর মানে 0 বা 1 এর থেকে বেশি বা কম হতে পারবে না, তখন আপনাদের উচিত মিন ম্যাক্স স্কেলার ইউজ করা, বিকজ সে অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে নাম্বারগুলোকে অ্যাসাইন করে দেবে। অন দি আদার হ্যান্ড, যদি আপনারা দেখেন যে আপনাদের ডেটা সেটটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, ইন দ্যাট কেস ইউ শুড ইউজ স্ট্যান্ডার্ড স্কেলার। তার কারণ স্ট্যান্ডার্ড স্কেলার কিন্তু ওই যে স্ট্যান্ডার্ডাইজই করতেছে ফুল জিনিসটাকে। সো ডেটা সেটটা যদি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, in that case you should use the standard scalar. On the other hand, যদি দেখেন যে ডেটা সেটে আউটলেয়ার্স আছে, আর আউটলেয়ার্স হলো বেসিক্যালি এমন কিছু ভ্যালু যেগুলো কিনা খুবই এক্সট্রিম। সো ফর এক্সাম্পল অ্যালকোহলের যে পার্সেন্টেজটা ছিল, এটা অলওয়েজই দেখতেছেন যে আপনাদের 14, 13 বা 10 থেকে 15 এর মধ্যেই থাকতেছে। হঠাৎ করে যদি একটা ভ্যালু অ্যালকোহলের 12,000 হয়ে যায়, এটা কিন্তু অনেক বেশি। মানে কোথায় 15, 14 আর কোথায় 12,000 বা 1,000, এটাও কিন্তু অনেক বেশি। সো এই যে ভ্যালুগুলো, যে এক্সট্রিম পয়েন্টসগুলো, এগুলোকে বলা হয় আউটলেয়ার্স। সো যখন আপনাদের আউটলেয়ার্স বেশি থাকবে ডেটা সেটে, তখন আপনার এই রোবট স্কেলারটা ইউজ করা উচিত। সো দ্য মেইন আইডিয়া ইজ, যখন আপনি 1 আর 0 এর মধ্যে একটা নাম্বার পেতে চান, মিনিম্যাক্স স্কেলার ইউজ করা উচিত, মিন ম্যাক্স স্কেলার ইউজ করা উচিত। অ্যান্ড যখন আপনি নর্মাল ডিস্ট্রিবিউশন, আপনার ডেটা সেটটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে বিলং করবে, তখনই আপনার স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করা উচিত। আর যখন আপনাদের আউটলেয়ার্স অনেক বেশি থাকবে, তখন আপনাদের রোবট স্কেলারটা ইউজ করা উচিত। এই তিনটা স্কেলার নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন, কখন কোনটা ইউজ করা উচিত, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। Any questions regarding anything? Anyone with any confusions or anything? এই পার্টটা কি বুঝছেন সবাই? Yes, sir. আচ্ছা, সো অ্যাগেন এখানেও আপনার ওই যে মিন ম্যাক্স স্কেলারের সাথে আপনার এই যে এখানে স্ট্যান্ডার্ড স্কেলার আর রোবট স্কেলারের জন্য আপনি স্কেলার নিয়ে লাইব্রেরি পেয়ে যাবেন। একটু সার্চ করে দেখতে পারেন যে স্ট্যান্ডার্ড স্কেলারের জন্য লাইব্রেরি কি, ওটা এখানে দেওয়া নেই, বাট আপনি ইজিলি জাস্ট অনলাইন সার্চ করলে পেয়ে যাবেন যে স্ট্যান্ডার্ড স্কেলারের জন্য লাইব্রেরি কি হবে। আচ্ছা, এখানে দেয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি। সো মিনিম্যাক্স স্কেলারটাতে যদি একটু আসি, সো আমাদের মডেলটাকে, সো ফার্স্টে আমাদের যে ডেটা সেটগুলো ছিল, এগুলোকে আমরা স্কেলিং করি নেই। স্কেলিং না করেই আমরা আমাদের মডেলটাকে ট্রেন করলাম, অ্যান্ড ট্রেন করে দেখলাম আমাদের টেস্টিং ডেটা সেটের উপর অ্যাকুরেসি আসছে 0.94। আর দেন যখন আমরা স্কেলিংটা করলাম, তখন দেখলাম মিনিম্যাক্স স্কেলার ইউজ করে, তখন দেখলাম যে আমাদের অ্যাকুরেসি আসতেছে গিয়ে 0.96। এখানে জাস্ট একটা ডেটা সেট নেওয়া হয়েছে, অ্যান্ড ডেটা সেটটা হলো গিয়ে ওয়াইন্ড ক্যান্সার ডেটা সেট। অ্যান্ড এখানে কেনিয়ার্স নেভার একটা মেশিন লার্নিং মডেল, এইটা ইউজ করে ফার্স্টে ট্রেন করা হয়, দেন তাকে প্রিডিক্ট করা হয়েছে। মানে বেসিক্যালি এক্স টেস্ট আর ওয়াই টেস্ট এগুলোকে প্রিডিক্ট করা হয়েছে, মানে এক্স টেস্ট ইউজ করে ওয়াই টেস্টগুলোকে প্রিডিক্ট করা হয়েছে। এই পার্টটা আপাতত না বুঝলেও প্রবলেম নাই, দ্যাটস বিকজ আমরা নেক্সট ক্লাসেই আমরা এই মডেলগুলো নিয়ে একটু ডিসকাস করবো। দি মেইন আইডিয়া ইজ, মডেলটাকে ট্রেন করা হয়েছে, ট্রেন করে টেস্ট করা হয়েছে, টেস্ট করে দেখা গেছে যে আমাদের অ্যাকুরেসি আসতেছে কি 0.94%। অ্যান্ড যখন আমরা স্কেলিংটা করলাম, তখন আমাদের অ্যাকুরেসি আসতেছে কি 0.96%। অন দি আদার হ্যান্ড, যখন আমরা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করবো অ্যান্ড সেম ট্রান্সফরমেশনগুলো যদি করি, দেন আমাদের অ্যাকুরেসি আসতেছে কি 0.94%। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের আগের যে অ্যাকুরেসিটা ছিল উইদাউট স্কেলিং, স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করলে আমাদের সেম অ্যাকুরেসিটাই আসতেছে। অন দি আদার হ্যান্ড মিন ম্যাক্স স্কেলার ইউজ করলে আমাদের অ্যাকুরেসিটা একটু বাড়তেছে। অলসো আপনি চাইলে রোবট স্কেলারও ইউজ করে দেখতে পারেন যে এখানেও কীরকম অ্যাকুরেসি আসবে। সো মোটামুটি এই কয়টা পার্টই আপনাদের মেশিন লার্নিং প্রজেক্টেও অ্যাপ্লাই করতে হবে। এই পর্যন্ত যা যা দেখালাম, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন রিগার্ডিং এনিথিং যা যা দেখলাম আমরা? সো ইফ ইউ রিক্যাপ দ্য থিংস, আপনার বেসিক্যালি ফার্স্টে নাল ভ্যালুগুলোকে হ্যান্ডেল করতে হবে, দেন কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে, বেসিক্যালি আপনাদের ওই যে ক্যাটাগরিক্যাল ফিচার এনকোড করতে হবে, দেন ইররেলেভেন্ট ফিচারগুলো যেগুলো আছে এগুলোকে আপনার ড্রপ করতে হবে, আর যেটাকে ফিচার সিলেকশনের মধ্যে আমরা রাখি। যদি আউটলেয়ার্স থাকে এগুলোকে রিমুভ করতে পারেন, নাও করতে পারেন, এটা আমাদের প্রজেক্টের জন্য ম্যান্ডেটরি না, বাট আপনারা চাইলে এটা করতে পারেন, বা এটা ম্যান্ডেটরি আমাদের প্রজেক্টের জন্য। অ্যান্ড
ফিচার স্কেলিংও করতে হবে আপনাদেরকে। সো বেসিক্যালি ফিচারগুলো যে ফরম্যাটই থাকবে তাদেরকে স্কেল করে একটা অ্যাকুরেট ফরম্যাটে নিয়ে আসবে। অ্যান্ড মোটামুটি এই কয়টা কাজই আপনাদের প্রজেক্টের মধ্যে করতে হবে। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন? স্যার আমাদের প্রজেক্ট কি লাইক ক্লাসিফিকেশন এন্ড প্রবলেমের উপরই হবে জাস্ট? ওয়েল আমরা ইউজুয়ালি ক্লাসিফিকেশন প্রবলেমের উপরই দেই। এইবার চেঞ্জ করলেও করতে হবে, বাট করবো না। আমাদের আপাতত কোনো ইচ্ছা নেই এটাকে চেঞ্জ করার। সো ক্লাসিফিকেশনের টাস্কের উপরেই আপনাদের প্রজেক্টটা থাকবে। লাকিলি আমরা ডেটা সেট দিয়ে দিব। সো ডেটা সেট দিয়ে দিলে আপনাদের আর ওই প্রবলেম হ্যাসেলটা থাকবে না ডেটা সেট কালেক্ট করার, যে কোন ডেটা সেটে কালেক্ট করবেন, কোন ডেটা সেটটা অ্যাকসেপ্টেবল, কোনটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন বা আপনার কোয়েশ্চেন, আপনার কি আর কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন বা যে কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এটা করা যায়, কিন্তু এটা একটু ম্যানুয়ালি করতে হবে। এখানে যে ইম্পোর্টার যে ট্রান্সফর্ম এই যে ফাংশনটা আছে স্যাম্পল ইম্পিউটার, সরি এই যে ক্লাসটা আছে স্যাম্পল ইম্পিউটার, এইটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি এটা করতে পারবেন। বাট আপনি যদি চান অবভিয়াসলি আপনি এই স্ট্র্যাটেজিটাও ফলো করতে পারেন। এটা একটা ভ্যালিড স্ট্র্যাটেজি। অ্যান্ড মোস্টলি দেখতে পাচ্ছেন যে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করার কথা ছিল। সো যদি আমরা মিন দিয়ে দিই তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনটা ফলো করতেছে না। এখানে আপনি দেখতেছেন যে এটা প্রাইস ফার্স্টে প্রাইস করবে, দেন আবার লো হবে। এইটাই হওয়া উচিত ছিল। এখানে দেখতেছেন যে প্রাইস রাইজ হয়ে আবার লো হচ্ছে না, রাইজ হয়ে আবার লো হয়ে আবার রাইজ হচ্ছে। সো এটা আসলে খুব একটা যে প্র্যাকটিক্যাল একটা সলিউশন এটা না। সো এখানে যদি আমরা এটাকে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করাতে পারতাম আসলেই ভালো হতো। বাট এইটার জন্য কোনো বিল্ডিং ফাংশন আমার জানা নেই, থাকার কথা না। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনে ফিট করার বিল্ডিং ফাংশন আছে, বাট একদম যে আপনি যে স্ট্র্যাটেজিটা বললেন যে দুইটা মান্থ নিয়ে তাদের মাঝখানে মান্থটা আমরা ওইভাবে ইম্পিউট করে দেবো, এইটা হয়তো আপনি একটু ম্যানুয়ালি কোড করা লাগতে পারে। বাট এটা করা যায়, করা যে যাবে না এরকম। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন যে কোনো কিছু নিয়ে? আচ্ছা, যদি কনফিউশন না থাকে আমি এই প্রোডাক্ট ফাইলটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। আর যদি কোনো কনফিউশন না থাকে ইন দ্যাট কেস আমরা ক্লাস আজকে এখানেই শেষ করি। স্যার অ্যাটেন্ডেন্স দিবেন না? আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, সো অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দেবো। সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাস এখানেই শেষ করব।